শুরুতেই আপনার নামটা বলে দিয়েছেন। তো আমি যাই হোক আপনার নামটা স্কিপ করে যাচ্ছি। যেহেতু আপনি শুরুতেই বলছেন যে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। তো আমি নাম ছাড়াই বলছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। উত্তরবঙ্গের কোনো এক জেলা থেকে লিখছি। আমার পক্ষে ঢাকাতে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই এখানে লিখলাম। ভালো লাগলে পড়ে শুনবেন। আমি পেশায় একজন ডাক্তার। বর্তমানে আমি একটি সরকারি মেডিকেল কলেজে অনারারি ডাক্তার হিসেবে কর্মরত আছি। আমি অর্থোপেডিক সার্জারিতে ছিলাম কিছুদিন আগে। অর্থোপেডিক ক্যাজুয়ালিটি এমন একটা জায়গা যেখানে দিন রাত কাজ করতে হয়। যখন ডাক পড়ে তখনই যেতে হয়। আমরা রাত বিরাতে কাজ করতাম। অ্যাক্সিডেন্টের কেস আসলে ইমার্জেন্সিতে ওটি করতে হতো। ওটি করতে গেলে অবশ্যই একজন অ্যানিস্থেসিওলজিস্ট লাগতো। আমাদের সাথে আমার থেকে 5 বছরের সিনিয়র এক ভাই ছিলেন অ্যানিস্থেসিওলজিস্ট। সঙ্গত কারণে আমি ভাইয়ার পরিচয় দিলাম না, কারণ ঘটনাটি ভাইয়ার সাথে ঘটা। এক রাতে আমরা ওটি করছিলাম। লম্বা ওটি শেষ করতে রাত 2টা বেজে গেল। ওটি শেষে বাইরে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। রিক্সা, অটোরিক্সা কিছু নেই। দিয়ে আসতে বললেন। সেই অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমরা বসে গল্প করছিলাম। গল্পের টপিক কিছুক্ষণের মধ্যেই অতি প্রাকৃত ঘটনায় চলে গেল। অ্যানেস্থেশিয়া করেন সেই ভাই তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শোনালেন। আমি তখন সদ্য ডাক্তারি পাশ করে বের হয়েছি। বের হয়ে দেশে একটা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টে একটা চুক্তিভিত্তিক চাকরি নেই। সেই প্রজেক্টের দায়িত্ব ছিল চায়না কোম্পানির। প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলেন একজন চাইনিজ ভদ্রলোক। উনি একদিন খুব অসুস্থ হয়ে যান। আমি তার চিকিৎসা করি। যে কয়েকদিনের মাঝেই সুস্থ হয়ে যান তিনি। সেই সুবাদে তার সাথে আমার খুব ভালো খাতির হয়ে গেল। আমি চাকরিতে ঢোকার 1.5 মাসের মাথায় প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়। এই কোম্পানিটিও এদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকে। যেদিন ম্যানেজার চলে যাবেন, উনি আমাকে একটা অফার দেন যে ওনাদের আর একটা প্রজেক্ট সুদানে চলছে। উনি কিছুদিন পর সেখানে যাবেন। আমি চাইলে সেখানে ফিজিশিয়ান হিসেবে আমার ব্যবস্থা করে দেবেন। বেশ ভালো বেতন, লোভনীয় অফার। আমিও রাজি হয়ে গেলাম। বাংলাদেশ থেকে চীন, তারপর চীন থেকে সুদান, ভিসা, কাগজপত্র সব কোম্পানির পক্ষ থেকে করে দিল। সুদান গিয়ে দেখি যুদ্ধ পরিস্থিতি, চারিদিকে আর্মড সেনাদের উপস্থিতি। খুব ভয় লাগলো। সেদিন কোম্পানির ঠিক করে রাখা হোটেলে থাকলাম। পরদিন সেখান থেকে আমাদের হেলিকপ্টারে করে মরুভূমির মাঝের একটা শহরে, প্রজেক্ট সাইট থেকে কিছুটা দূরে ছিল সেটা, এবং সেখানে নিয়ে যাওয়া হলো। শুনলাম সেটি নাকি সুদানের একটি নাম করা সিটি। আমার তো দেখে মনে হলো আমাদের দেশের কোনো গঞ্জ গ্রাম। তবে সেখানে অস্ত্রবাহী সেনার সংখ্যা চোখে পড়ার মতো। এখন থেকে এখানেই থাকতে হবে। সেখানে একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। আমার জায়গা হলো সেখানে। নিকটস্থ সরকারি হাসপাতাল 200 কিলোমিটার দূরে। তবে আধুনিক সব সুবিধাই সেই মেডিকেল ক্যাম্পে রাখা ছিল। এমনকি একটা বডি প্রিজার্ভেশন তার ব্যবস্থাও ছিল। কিছুদিন আগে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ছিল। তাদের কিছু মেডিকেল ইকুইপমেন্ট আমরা সেখানে পেয়েছিলাম। আমি যে প্রজেক্টে ছিলাম তা হলো ট্রান্স সুদান ওয়েল ট্রান্সপোর্ট প্রজেক্ট। প্রায় 700 কিলোমিটার তেলের পাইপ লাইন বানানো হবে। সেখানে বিদেশি অনেক ইঞ্জিনিয়ার ওয়ার্কার কাজ করছেন। তারা কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতায় পড়লে আমার কাছে আসে, আমি চিকিৎসা দিই। সেটাই আমার কাজ। এভাবে চলছিল। হঠাৎ একদিন প্রজেক্টে একজন চেনা লোক আর 2 জন সেনা সদস্য এসে জানালো তাদের সাথে যেতে হবে। এক সাইটে নাকি কি ঘটেছে। আমি একটু অবাক হলাম, কারণ সাধারণত কিছু হলে এখানে নিয়ে আসার নিয়ম। আমাকে ডাকতে একটু কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো।
গাড়িতে করে প্রায় 40 মিনিট মরুভূমির ভেতরে যাবার পর একটা সাইটে গাড়ি থামলো। মরুভূমির মাঝে একটা পাথুরে ভ্যালি, আয়তনে প্রায় 500 মিটারের মতো হবে। সেখানে এক জায়গায় সবাই ভীত ও সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সামনে এবড়ো খেবড়ো পাথুরে একটা দেয়ালের মতো কিছু একটা, মাঝে একটা গর্ত। দেখে বুঝলাম সেখানে কিছুক্ষণ আগে এখানে পাথর ফোটাফুটি হচ্ছিল এবং যন্ত্রপাতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে লম্বা লম্বা মোটা মোটা পাইপ পড়ে আছে। আমি সামনে এগিয়ে গেলাম। একজন এসে আমাকে আরো সামনে নিয়ে গেল। সে যেতে যেতে বলল, ওয়ার্কাররা কাজ করছিল, পাথর খুঁড়তে লেগে এক জায়গায় এসে তারা একটা গুহার মতো কিছু একটা পায়। তারা খোঁড়ার আগে সেখানে কোনো একটা এন্ট্রি পয়েন্ট ছিল না। সেই গুহাতে কবরের মতো একটা স্ট্রাকচার আছে গুহার মধ্যে, সেটা প্রথমে কেউ খুঁড়তে চাইছিল না। লোকাল ওয়ার্কার বা তারা তো হাত দেবেই না, দরকারে কাজ ছেড়ে দেবে এমন অবস্থা। জোরাজুরি করে এবং মোটা টাকার লোভ দেখানোর পর দুজন দেখে কবরের ভেতরে একটা লাশ আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা যাওয়া লাশ। কেউ কেউ বলছে মারা যায়নি, বেঁচে আছে। কেউ সাহস করে লাশের গায়ে হাত দিচ্ছে না। তাই ক্যাম্পে না নিয়ে আমাকে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম ওয়ার্কারদের ভয় করার কারণ কি। ওরা শুনে বলল, আশেপাশে আশেপাশে 30 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। কবর দেবে কে? এখানে আসবে কিভাবে এই লাশটা? শুনতে শুনতে আমার একটু গা ছমছম করে উঠল। গেলাম সেখানে। দেখি 15-16 বছরের এক কিশোরী দেহ, সব একদম ঠিকঠাক। দেখে মনে হচ্ছে চোখে লাইট দিয়ে দেখলাম কোনো রিফ্লেক্স নাই, মৃত। কিন্তু রাইগর মোর্টিস নেই, হাত পায়ের রক্ত হয়নি। দেখে মনে হলো খুব বেশি হলে 1 ঘন্টা আগে মারা গেছে। আমি ডেড বডি নিয়ে ক্যাম্পের ভেতরে ফিরে আসলাম। বডি প্রিজার্ভ করার ব্যবস্থা করলাম। মিলিটারি এক অফিসার আসতেন কথা বলতে। সেখানে মিলিটারি শাসন চলছিল, পুলিশের কোনো বালাই নেই। বললাম পোস্টমর্টম তারপরে কিছু বলা যাবে না, আমি ফরেনসিক স্পেশালিস্ট না। ডেড বডিটা সরকারি হসপিটালে পাঠাতে হবে বললাম। সুরেশে বলল, এখন লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে না, লোকালি বিষয়টা সলভ করতে হবে, আমাকেই পোস্টমর্টম করে দিতে হবে। তবে তাদেরও একজন ডাক্তার বিকালে আসবেন, ওনার নাম ডাক্তার আসেন, সুদানিজ ডাক্তার। তিনি বললেন যে আমি চাইলে তিনি সাহায্য করতে পারবেন। অন্যান্য কাগজপত্রের কাজ ওনারাই সারলেন, আমাকে কোনো ঝামেলা পোহাতে হলো না। কিন্তু মনে মনে ভীষণ বিরক্ত হলাম। আমি এখানে কাজে এসেছি, ওয়ার্কারদের, অফিসারদের চিকিৎসা দিতে। পোস্টমর্টম আমি কেন করব? তাছাড়া ডাক্তারি পড়ার সময় ডেড বডি ডিসেকশন করেছি, কিন্তু প্রফেশনাল পোস্টমর্টম তো করিনি। কোম্পানিকে আমার আপত্তির কথা জানাই, উপায় নাই। কোম্পানি জানালো ওনাদের কথা মতোই কাজ করতে হবে। মিলিটারি শাসন চলছে, তারা অসহায়। যাই হোক, আমার জীবনের সব থেকে আজব ঘটনা আমি সেদিন সন্ধ্যায় ফেস করি, যার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, মেডিকেল বিদ্যায় হয় না। বাধ্য হয়ে সেদিন সন্ধ্যায় আমি ডাক্তার আসেন পোস্টমর্টম করতে গেলাম। শুরুতে খেয়াল করলাম এখনো তার সেই যে রাইগর মোটিস, আমি মেডিকেল স্টুডেন্ট না, সুতরাং আমি এই বিষয়টা ভুল করতে পারি, সেটা নেই। লাশ শক্ত হয় নাই। খেয়াল করলেন শরীরে কোনো আঘাতের চিহ্ন পেলাম না। মাথার বাইরে থেকে ভালো মতো চেক করে আমরা স্কাল্পের চামড়া যেই ওপেন করলাম, দেখলাম চামড়ার নিচে কালো কালো কি যেন দাগ। দেখে প্রথমে মনে হলো হয়তো কোনো ব্লাড ফোর্সের জন্য ভেতরে ব্লিডিং হচ্ছে, সেটা জমে কালো হয়ে গেছে। কিন্তু সেই কালো কালো দাগের একটা নির্দিষ্ট হিজিবিজি প্যাটার্ন আছে, আঘাতের ফলে সে যেটা হওয়া সম্ভব না। জিনিসটা অনেকটা ট্যাটুর মতন, যেটা থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ ট্যাটু বা অন্য কিছু করলে চামড়ার ওপরে থাকবে, নিচে কোনোভাবেই সম্ভব না।
এরপরে চেস্ট ওপেন করলাম, দেখি পুরোটা ফাঁপা, হার্ট নাই, লাংস নাই। পেট ওপেন করে দেখি ভিসেরাগুলো অর্ধেক আছে, বাকিটা নাই। স্টমাকের ভেতরে এক টুকরো কাপড়, সেখানে কালো কালি দিয়ে কিছু লেখা। সেই লেখাটার সাথে স্কাল্পের চামড়ার নিচে সেই হিজিবিজি দাগগুলোর মিল আছে। সাধারণত কোনো আঘাতের চিহ্ন থাকলে স্কিন তোলা হয় না, কিন্তু ডাক্তার আসেন স্কাল্পের সেই হিজিবিজি লেখা দেখে বডির অন্য জায়গায় স্কিন তুলতে চাইলো। আমি তার কিছুটা কৌতূহলী হয়ে রাজি হয়ে গেলাম। টেস্ট করতেই এবং সেটা ওপেন করতেই আহ, ও- আমরা আমরা স্কিন তুললাম এবং সেই একই জিনিস আবারও সেই ট্যাটুর মতো হিজিবিজি দাগ। দুই হাত, দুই পা, পিঠ, পায়ের তালু, হাতের তালু, সব জায়গায় একই চিহ্ন। আমরা দুজনই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। পোস্টমর্টমের নিয়ম অনুযায়ী যাই পাওয়া যায়, বিচারাগুলোর সবকিছু প্রিজার্ভ করে পয়জন টেস্টের জন্য আলাদা করে রাখলাম। বডিটা সেলাই করে আগে যেভাবে প্রিজার্ভ করা ছিল সেভাবে ডাক্তার হাসানকে বুঝিয়ে দিয়ে আসলাম। কোম্পানির বডি প্রিজার্ভেশনটাতে বডিটা ঢুকিয়ে ওদেরকে ওখানে রেখে আসলাম। ভাবলাম, ঘটনা যা ঘটার ঘটে গেছে, কোনো আমার জন্য চমক বাকি ছিল। আমাদের কাছে অর্ডার ছিল বডিটা পোস্টমর্টম করে লোকাল কমিউনিটির হাতে তুলে দিতে হবে, যেন তারা সেটা সৎকার করে। অর্ডার অনুযায়ী পরদিন সকালে ডক্টর আসান পোস্টমর্টম করা বডিটা লোকাল কমিউনিটির লোকের কাছে বুঝিয়ে দিতে যায়। বডি বের করে সে বড়সড় একটা ধাক্কা খায়, কারণ পোস্টমর্টম করা যে বডিটি আমরা রাতে রেখেছিলাম সেইখানে বডিটা সেটাই আছে, তবে বডির গায়ে পোস্টমর্টমের কোনো চিহ্ন নেই। মানে বডিটা সেম আগের অবস্থায় আছে, এবং ডেড বডির সেটা তার গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। সে সাথে সাথে আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি এবং পুরো পাথর হয়ে যাই। আরো অবাক হই, এবং আরো অবাক করা বিষয় হলো আমরা যে ভিসারাগুলো প্রিজার্ভ করেছিলাম সেগুলো নেই, ভ্যানিশ। কি হয়েছে বা কি হচ্ছে এর কোনো ব্যাখ্যা নেই। এই খবরটা হায়ার অথরিটিকে জানানো হয়। কোম্পানির একজন অফিসার, একজন উচ্চ পদস্থ মিলিটারি অফিসার সহ বেশ কয়েকজন আসেন সেদিনই। সব শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যান। সেই ডেড বডি আগের জায়গায় ফিরিয়ে দেবার আদেশ দেওয়া হয়, তাই করা হয়, এবং প্রজেক্টের সব লাইন সেই পাথুরে ভ্যালি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আমি বেশি দিন থাকিনি সুদানে। ব্যাপারটা আমাকে অনেক ভাবায়, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি পাই না। 1 মাসের মধ্যে দেশে ফিরি। দেশে ফেরার 2-3 দিন আগে খবর পাই যে 2 ওয়ার্কার কবর খুঁড়েছিল, তাদের দুজনই মারা গেছে। একজনের দেহ পাওয়া যায় সেই পাথুরে ভ্যালিতে, আর একজনের ভ্যালির কাছে মরুভূমিতে। তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায় না। কোনো আঘাত নয়, কোনো নেশা নয়, বিষ নয়, অসুখ বিসুখ নয়। এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাদের ঘটনাটি শোনানোর জন্য, এবং আমার কাছে আরো কিছু ঘটনা আছে। সময় পেলে ভবিষ্যতে সেগুলো শেয়ার করব। তারপরে ডক্টর সাহেব এটা বলে শেষ করেছেন, ঘটনাটি পাঠিয়েছেন এবং অনুরোধ করেছিলেন ঈদের প্রচার করার জন্য। এবং এই ঘটনাটি এসেছিল রোজার মাঝামাঝি বা তার একটু পরের সময়, এবং সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, অনেকেই নিশ্চয়ই এই মুহূর্তে আছেন এবং অনেকেই এই মুহূর্তে শুনছেন। এবং স্পেশাল এপিসোড গুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে, যাই যেরকম করি সেটা হচ্ছে যে আমরা সাধারণত আহ পুরোনো জিনিসপত্র পড়ি, এবং আমরা ইমেইল বা যেমন পড়ি, কিন্তু আমরা ফেসবুক বা অন্য সবকিছু আমরা ওই দিন একটু অফ রাখি। আমরা চাই যে আমাদের স্পেশাল গেস্টরা তাদের ঘটনাগুলো শোনান। তো আজকে স্পেশাল গেস্টরা আমাদের এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, এবং আমরা রেগুলার যখন শো করব তখন আপনাদের ফেসবুকের কমেন্ট গুলো আবারও পড়বো, এবং এগুলো আমাদের সারা সপ্তাহ জুড়ে আমরা দেখবো। সুতরাং আপনি কমেন্ট করতে থাকুন, লিখতে থাকুন যেটা আপনার ইচ্ছা, এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনার কথা জানান আমাকে। তো আরো একবার আপনাদের সবাই জানাচ্ছি ঈদ মোবারক। এবং এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তবে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি।
ঈদ মুবারক। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি এডির এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন আফরান ভাই, এবং আমি সরাসরি তার সাথে কথা বলবো। আফরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। রেডিও ফুর্তির সকল কলাকুশলী, সকল শ্রোতা, স্পেশালি রাসেল ভাই আপনাকে এবং মাসুম ভাইকে, আহ, আপনাদেরকে মানে আমার অন্তঃস্থল থেকে ঈদ মুবারক এবং অভিনন্দন আমাকে আজকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি যে আপনারা যারা শুনছেন আজকে সারাদিন আপনাদের ভালোই কেটেছে, এবং সারাদিন কাটানোর পরে যখন রাতের বেলায় ভূত এফএম শুনছেন তখন বাকিটা সময় অনেক চমৎকার কাটবে। এবং আমরা বলেছিলাম যে এদের স্পেশাল একটা এপিসোড করব, এবং সেই এপিসোড থেকে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের আজকে আমরা শোনাবো, এবং সেই জন্যই আজকে স্পেশাল মানুষই এই স্টুডিওতে এসছেন। আপনি ঈদের পরের যে এপিসোডটা, সেইটাও স্পেশাল এপিসোড। সেই স্পেশাল এপিসোডে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসে আপনার ইমেলটা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের আফরান ভাইয়ের ঘটনায়। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক স্টুডেন্ট, ও বুয়েট থেকে সিএসসি থেকে অনার্স কমপ্লিট করেছে। তো ওর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রাসেল ভাই, ওদের অরিজিন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে। তো দেশ ভাগের পরে তার দাদা কুষ্টিয়াতে চলে আসেন। কুষ্টিয়া তো একসময় নদিয়ার অঞ্চল ছিল আর কি। দেশ ভাগের পরে 47-এর পর যখন চলে আসেন, এখানে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন কুষ্টিয়াতে। তো যেহেতু ওই অঞ্চলেও, ওই নদিয়াতে ওদের কিছু আত্মীয় স্বজন ছিল, ওর দাদা সময় পেলে মাঝে মাঝে বেড়াতে যেতেন ওখানে। তো একবার উনি 65 সালের দিকে যখন উনি যান আর কি কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, তো আত্মীয় স্বজন কয়েকজনের রিকোয়েস্টে ওনারা হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। তো যখন হরিয়ানা রাজ্যে রাসেল ভাই যান, তো সময়টা ছিল হচ্ছে 1965 সাল। আর ওই সময় কিন্তু অনেক আগে, আর ওই ঠিক 65 সালে হঠাৎ করে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায় কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নিয়ে। তখন সারা ভারত জুড়ে কিন্তু মানে খুব অ্যালার্ট ছিল সবাই। তখন উনি যেহেতু বাংলাদেশি নাগরিক ছিলেন, তখন কিন্তু বাংলাদেশি ওই সময় আর কি পাকিস্তান আর কি 65 সালে যেটা। তো ওনার কাছে কিন্তু পাসপোর্ট ছিল না। তো ওই সময় ওই রাজ্যে খুব অ্যালার্ট ছিল যাতে পাকিস্তানি গোয়েন্দারা ওখানে ঢুকতে না পারে, এরকম বেশ অ্যালার্ট ছিল। যার ফলে ওখানে পুলিশের হাতে উনি ধরা পড়েন, উনি সহ ওনার আত্মীয় স্বজন। এখন উনি সপক্ষে ওইভাবে কোনো প্রমাণাদি দিতে যেহেতু পারেন নাই, এই কারণে ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। তো আসলে ওই জেলখানাতেই আসলে ঘটনাটা ঘটেছিল ওনার সাথে। আচ্ছা। তো উনি যখন জেলখানায় যাওয়ার পর, তো ওখানে সাধারণত আমরা জানি রাসেল ভাই যে ওই জেলখানাতে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু অন্য সেলে রাখা হয়, এবং ওই সেলগুলোকে কন্ডেম সেল বলে। খুব মানে একটু সেপারেট থাকে সেগুলো। তো ওগুলো সাধারণ কয়েদির থেকেও আলাদা থাকে। তো উনি যখন ওখানে গিয়েছিলেন, ওনারা তো সাধারণ কয়েদি, আর ওনার নামে তো ওইভাবে কোনো মামলা ওইভাবে ছিল না, জাস্ট সন্দেহ করে আটক আর কি। তো ওনাদেরকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছিল। কিন্তু উনি যাওয়ার পরে যেটা একটা জানতে পারলেন যে জেলখানায় এক সাধু বাবাকে পুলিশ ধরে নিয়ে এসছে। বলতে আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তো উনি জানতে পারলেন যে আসলে তার কি মানে অপরাধটা কি ছিল। তখন একটা শিশু হত্যার অভিযোগে তার উপরে অভিযোগ আসে, এবং সেটা নিজের ক্ষেত্রে উনি নির্দোষ প্রমাণ করতে পারেননি, যার ফলে তাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাক্ষ্য প্রমাণ সবই তার বিরুদ্ধে। আচ্ছা। তো যাই হোক, তো ওই সাধু বাবাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল, তখন সাধু বাবা বারবার বলতো উনি কোনো অপরাধ করেন নাই। তারপরেও ওনাকে ধরে নিয়ে এসেছে আর কি। উনি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু শিশুটিকে উনি পানি থেকে উদ্ধার করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে সাধুদের যে একটা রিচুয়াল আছে ওটা করে হয়তো সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু লোকজন এসে দেখে যায় উনি ওই শিশুটার উপরে মানে কিছু মন্ত্র প্রয়োগ করছেন। তো লোকজন যখন ওই শিশুটাকে তার পালস পরীক্ষা করে দেখে সেটা মারা গেছে, তখন লোকজনের সন্দেহ থাকে যে উনি তাকে হত্যা করেছেন, যেটা হয় আর কি। এবং উনি যেহেতু ওনার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল, উনি কোনোভাবেই প্রমাণ করতে পারেন নাই যে এটা উনি নির্দোষ ছিলেন। তো যাই হোক,
আবার রাসেল ভাই, উনি যখন যে কন্ডেম সেলে থাকতেন, তো উনি কি করতেন, ওই কন্ডেম সেলে ওই দেয়ালে বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্বোধ্য কিছু চিত্র, কিছু ছবি শব্দ, আঁকতেন। ছবি এগুলো আঁকতেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো কেউ বুঝতে পারতো না। জেলখানা থেকে বারবার বলেছে দেয়ালে এগুলো না আঁকতে, তারপর উনি আঁকতেন। ওনার যে নির্দিষ্ট দিন ফাঁসির দিন ছিল, তো রাসেল ভাই ওই ফাঁসির দিনের 5-6 দিন আগে থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আচ্ছা এবং যার কারণে উনি খুব অসুস্থ হয়ে পড়েন, এবং নির্দিষ্ট দিনের আগেই উনি মারা যান। মানে আচ্ছা। ওনাকে আর ফাঁসিতে দেওয়ার হয় না আর কি, উনি মারা যান আর কি, অভুক্ত থাকতে থাকতে। তো ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই, ফাঁসিতে উনি ঝুলবেন না, দরকার না খেয়ে মারা যাবেন, কিন্তু ফাঁসিতে ঝুলবেন না, এবং উনি মারাও যান। তো আসলে উনার মারা যাওয়ার পর থেকে আসলে ওই কন্ডেম সেলের ওইখানে হলো ঘটনাটা শুরু হয়। শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো প্রথমে উনি মারা যাওয়ার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত এই 2-3 দিন পরে, মানে গভীর রাত্রে হঠাৎ করে সব আসামিরা, কন্ডেম সেলের সব আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করতো যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো, এখান থেকে বের করো। এখন বাইরের যারা গার্ড ছিল, ওরা ভিতরে এসে বলতো কি হয়েছে, বলে যে আমরা কিছু ছায়া দেখি, এবং এই ছায়াগুলো প্রচন্ড শব্দে আর্তনাদ করে। আমরা এত আর্তনাদ যে আমাদের মানে আমরা সে শুনতেই পারি না, এত ভয়ঙ্কর আর্তনাদ। তখন বলে কই, আমরা তো বাইরে থেকে কিছু শুনি না, তোমরা কোথা থেকে শোনো? বলে না, আমরা এটা শুনি, আমাদেরকে এখান থেকে বের করেন। বলে না, ফাঁসির আসামিদেরকে অন্য সেলে নিয়ে যাওয়ার নিয়ম নাই। কিন্তু রাসেল ভাই, এইভাবে প্রতি রাত্রে এই ঠিক মধ্যরাতের দিকে যখন সব আসামিরা মানে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি শুরু করে, জেলা সাহেবের কানে কথাটা যায় যে এরকম আসামিরা গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে আমাদের এখান থেকে বের করে নিয়ে যাও। তখন উনি বিষয়টা চিন্তা করলেন যে সব আসামিরা তো একসাথে একটা বিষয় নিয়ে বলছে, এটা বিষয়টা তদন্ত করার দরকার। কিন্তু আসলে ভাই, আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে অলীক বিষয় কিন্তু গ্রহণযোগ্য না, আমরা সেটা জানি আর কি। কিন্তু তারপরেও যেহেতু মধ্যরাত্রে এই ধরনের বিষয়গুলো তারা দেখে, তা ওদের মানে সবার আবেদনের প্রেক্ষিতে তখন তাদেরকে সাধারণ সেলে সবাইকে এক জায়গায় রাখা হয়, কিন্তু এবং কন্ডেম সেলে ওই সময় কিছুদিনের জন্য আসামিদেরকে মানে খালি করে দেওয়া হয়, যাতে এখানে কেউ না থাকে। আচ্ছা। এখন যখন খালি ছিল রাসেল ভাই, তখন ওই কন্ডেম সেলের বাইরে তো গার্ড থাকে, তখন গার্ডদের সাথে ঘটনা ঘটা শুরু করলো। মানে যখন গার্ড থাকতো, গার্ডরা রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে উঠতো, তো বলতো যে কে যেন মানে ওদের গলা টিপে ধরে। এখন জেলার সাহেবের কাছে যখন এই অভিযোগগুলো গার্ডরা করলেন, তখন জেলার সাহেব চিন্তা করলেন যে এখন কি করা যায়, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটছে, এটা তো উনি কিন্তু রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের তথ্য উনি দিলে পারে ওনাকে চাকরিচ্যুত করা হবে, যে এই ধরনের একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে করা হচ্ছে। তখন উনি যেটা করলেন যে উনি নিজেই বিষয়টা সমাধানের উদ্যোগ নিলেন, কিন্তু বারবার সমাধানের উদ্যোগ নিয়ে উনি ব্যর্থ হচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান হচ্ছে না, একই রকমের ঘটনা ঘটছে। এখন আসলে ভাই, ওই যে আমার এই স্টুডেন্টের যে দাদা, তো উনি তো খুবই অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির সন্তান, তো উনি ওই জেলখানায় ওই গাদাগাদির মধ্যে থাকতে খুব অসুবিধা হতো। তো উনি জেলা সাহেবের কাছে রিকোয়েস্ট করেন যে আমি ওইসব ভূত প্রতি বিশ্বাস করি না, আমাকে ওই এখান থেকে বের করে অন্তত আমাকে কন্ডেম সেলে রাখেন, তারপর আমি ওখানে একটু নিরিবিলি থাকি, আমি এখানে এত আসামির মধ্যে থাকতে পারছি না। তখন জেলা সাহেব চিন্তা করলেন ভালোই, এটা খারাপ কি, ওটা ওখানে লোক থাকলো, একটু সুবিধা হলো, তাহলে ওখানে একটু প্রেশার কমলো। তখন ওনাকে এবং ওনার কয়েকজন আত্মীয়কে আবার ওখানে নিয়ে যাওয়া হয়, মানে ওনাদের আবেদনেরই প্রেক্ষিতে আর কি, যে ওনারা ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। তো যখন ওনার রাসেল ভাই ওইখানে গিয়েছেন রাতের বেলা, ওই যে আমার স্টুডেন্টের যে দাদা, তো ওনার ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে হঠাৎ উনি দেখলেন যে একটি শুধু ছায়াই দেখা যায়, যেমন আমরা হেঁটে গেলে মাটিতে যেরকম ছায়া থাকে, ঠিক মাটিতে ছায়া, কিন্তু কোন ব্যক্তির ছায়া পড়ছে এই ব্যক্তিকে দেখা যায় না। এরকম দুটো ছায়া, একটা হচ্ছে একটা মানুষের ছায়া, বড় মানুষের ছায়া, এবং একটা মানে কোন একটা বাচ্চা মানুষের একটা ছায়া আর কি, হাঁটাহাঁটি করছে সামনের দিয়ে, করিডোর দিয়ে। তখন উনি বিষয়টা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করেন হয়তো বা চোখের ভুল, এটা যেহেতু উনি সাহসী লোক ছিলেন, এগুলো বিশ্বাসও করতেন না, উনি চোখের ভুল মনে করে উনি শুয়ে পড়েন আর কি। কিন্তু শোয়ার পর হঠাৎ ওনার মনে হলো ওনার বুকের উপরে কিছু একটা চেপে বসেছে এবং গলাটা চেপে ধরেছে, এবং উনি কোনো মতে শব্দ করতে পারছিলেন না। তো উনি যখন এটা খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিল না। তারপরেও উনি আয়াতুল কুরসি পড়া যখন শুরু করেন, তখন ওই জিনিসটা আস্তে আস্তে করে শরীরের উপর থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে উনি আবার শব্দ পান, ওনার যে আত্মীয় স্বজন পাশের কন্ডেম সেলে আছেন, ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আচ্ছা, যে এই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে সবাই একসাথে বিভিন্ন, মনে হচ্ছে পরবর্তীতে তাদের ভাষ্য অনুযায়ী যেটা শোনা যায় যে
তারা সবাই মানে ফিল করছিল কেউ যেন তাদের গলা চিপে ধরেছে। আচ্ছা তো এই ধরনের সমস্যা পরের দিন আবার উনি জেলা সাহেবকে বলেন যে আমরা আমরা এখানে থাকবো না, আমাদেরকে আগের জায়গাতেই নিয়ে যান। আচ্ছা তখন আবার ওনাদেরকে আগের জায়গায় নিয়ে আসা। আচ্ছা কিন্তু আসলে ভাই এইভাবে তো আসলে একটা পুরো একটা সেল তো ফাঁকা রাখা যায় না। না তখন একেবারে না। এটা জেলা সাহেবের প্রতি বারবার মানে একটা চাপ আসছিল। তখন উনি যেটা করলেন, উনি চিন্তা করেন জিনিসটা রেনোভেট করার দরকার। মানে আমি একটা বলি যে এটা কতদিন ফাঁকা রাখা যায়, এটা এই ফাঁকা রাখার জন্য উনি চিন্তা করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠাই যে এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এটা একটু সংস্কার করার দরকার, তাহলে হয়তো বা এটার জন্য দীর্ঘ মাসখানেক হয়তো বা সময় পাওয়া যাবে। তো উনি ওইটাই করেন। কিন্তু রাসেল ভাই সংস্কার যখন কাজ শুরু হয় পরবর্তীতে মাস তিনেক পরে, যখন সত্যি সত্যি সংস্কারমূলক কিছু কাজ শুরু হয়, তখন ওই যে সেলটা, যে ছেলে সাধু ছিলেন, ওই ছেলে যখনই ওই যে দেয়ালের ওই চিত্রগুলো মুছতে যেত, আচ্ছা মুছতে গিয়ে দেখতো যে রং দিয়ে মোছার পরেও আবার নিচের ওই চিত্রগুলো দৃশ্যমান হয়ে গেছে। দৃশ্যমান হয়ে আসছে। তো এই বিষয়গুলো যখন দেখতো ওই মিস্ত্রিরা, এবং মিস্ত্রিরা মনে হতো যাতে কানে কেউ যেন ফিস ফিস করে বলছে যে এই লেখাগুলো মুছিস না, তখন ওই মিস্ত্রিরা বলতো যে এই ছেলে আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা তো এই তথ্যটা যতদিন আর কি আমার স্টুডেন্টের দাদা ছিলেন, তো ওনার কাছ থেকে শোনা, উনি পরবর্তীতে যখন মাস 6 ওনাকে মানে ওইভাবে ওনার কয়েকজন আত্মীয় স্বজন আটকে রাখা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওনাদের বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ ছিল না আর কি, পাসপোর্ট না থাকারই অভিযোগ ছিল আর কি, তো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো রাসেল ভাই পরবর্তীতে যখন মানে উনি আবার ওই নদিয়াতে ওনার আত্মীয় স্বজনদের কাছে কখনো গিয়েছিলেন, যখনই গিয়েছিলেন তখন উনি জিজ্ঞেস করতেন যে আমাকে ওই জেলখানার ওই সেলের বিষয়ে একটু খবর দিও তো। তো উনি যতদিন মানে খবর নেওয়ার চেষ্টা করেছিলেন, উনি জানতেন যে ওই সেলটা আশেপাশে রেনোভেট হলেও অন্যান্য কন্ডেম সেলগুলো, ওই সেলে কখনো আসামি রাখা যেত না। আচ্ছা দীর্ঘদিন এরকম ছিল, এখন কি অবস্থা তো আমরা জানি না। তো এটাই ছিল রাসেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। তো ঈদের স্পেশাল এপিসোডে আশা করছি আপনারা অনেক অতিথিরা আজকে এখানে আছেন, এবং সেরকম আয়োজনই আমরা করেছি। এবং এই সময়টা বেসিক্যালি সারাটা দিন ঘোরাঘুরির পরে সবাই মিলে কিছু একটা করতে ইচ্ছা করে। তো সবাই মিলে যদি ভূত এফএম শোনেন এখন আত্মীয় স্বজন সবাই মিলে, এবং সবাই ভূত এফএম শুনতে শুনতে যদি আড্ডা দেন, তাহলে আড্ডাটা মনে হয় আরো জমজমাট হয়ে উঠবে। তো আমাদের আয়োজন এবং আমাদের চিন্তাও ছিল সেইটাকে লক্ষ্য করেই। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে আবারও ঈদ মোবারক। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। এটা আমাদের রাজবাড়ির যে ভৌত টিমরা ওরা এই ঘটনাটি পাঠিয়েছে। তো এই ঘটনাটি আমাদের রাজবাড়ি জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে, সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে। আচ্ছা, তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে আর কি। হঠাৎ রাতের বেলা উনি দেখলেন, মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা, তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে, কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখিতেও কোথাও আছে কিনা। তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন না, কোথাও নাই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাদেরকে ডাকলেন, বললে যে তোমার স্ত্রী তো ঘরে নাই, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল। তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা, তখন চিন্তা করেন হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো, কিন্তু সে কিভাবে গেল। এটা হতেও পারে হয়তো কোনোভাবে সে রাগ করে গেছে, এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটে নাই গত 2-3 মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটা দিন মজুর ছিল, সে বিকালের দিকে অন্তারমোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো শ্বশুরবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা, মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। তো উনি যখন মানে
ওনার শ্বশুর বাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে, আর দূরত্বটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। তো উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাত্রেবেলা তো পাচ্ছি না, তারপরে এখানে আসছে কিনা, তখন বললো যে না তো, সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল ওনারা অতটা অবাক হলো না। আচ্ছা। এটা দেখে উনি নিজেই অবাক হলেন, কি ব্যাপার যে তার মেয়ে নাই, একটু শুনলে তো সে ভয় পাবে, কোথায় গেল। কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা একটা মামুলি ব্যাপার হিসাবে নিল। আচ্ছা। তো এটা উনি নিজে নিজে প্রশ্ন করে, নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। তারপরে শ্বশুরবাড়ি থেকে বলে যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। এতটুকু বলে তাকে বিদায়, মানে সে বলে আজকে থেকে যাও, বলে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে। বলে যে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটা হচ্ছে দীর্ঘ পথ। একটা পথ দেখিয়ে দিলেন যে জমিদার ব্রিজ থেকে পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বিলের পাশ দিয়ে, বলে এই রাস্তাতে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারবে। তখন রাসেল ভাই ওনার শালা, যে বড় শালা, সে আসতে চাইলো সাথে, কিন্তু উনি বলেন না এত রাত্রে তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে, উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু যেন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে কিছুই নেই, পানি, পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করছেন একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছু জন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে। আচ্ছা। রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা। তখন উনি এরকম 3বার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন উনি ফিল করেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটা শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোনো মেয়ে লোকের মাথা। এবং যেহেতু চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে সাথে আমার একটা পরিবেশে আসার কথাই না, এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলছেন এই তুমি ওখানে কেন, উঠে আসো। সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু ওনারা গ্রামের লোক, দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শুনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। রাসেল ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু রাসেল ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না। তখন উনি তখন ভয়ে দেয় দৌড়। তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। আচ্ছা। তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার পাশে স্কুল আছে, ওই স্কুলের কাছে যখন চলে আসে, স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছে, তখন তার ওই পানি টানি কিছু নাই। তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। তো ওই সময়, এখন তো এটা দেখা যায় না আর কি, ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো। আচ্ছা। মানে একটা, মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো, দেখেন একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নাই, চাঁদনি রাত তো দেখা যাচ্ছিল, চালক নাই, ঘোড়ার গাড়িটা মানে ঘোড়াটা দৌড়াচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন না, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা মানে সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি
শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আচ্ছা। আর একটা গাড়ি আসছে। এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি। এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি। মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোনো প্রাণী যদি মরে যায়, পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। আচ্ছা। গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে 3টা লাশ মানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। ওই এই ঘোড়ার গাড়িটা ওই 3টা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটতে চলেছে। তখন একটু পরে রাসেল ভাই আবার একটা গাড়ির শব্দ পেলেন। যখন গাড়ির শব্দ পেলেন, উনি পিছন দিকে তাকেন, এইবার গাড়িতে একজন চালক আছে। আচ্ছা। এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যখন তার কাছে চলে আসে, তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন, এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ, তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কয় যে বিশ্বাস হয় না, এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা। আচ্ছা। এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, মানে পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই। উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন উনি যখন সেন্স ফেরে সকালবেলা ওই গ্রামের লোকজন ওনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তাতে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ। সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে, বলে আমি কিছুই জানি না। আচ্ছা। তো কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না। তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। আবার 3-4 দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোনো কিছু আর কি। কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত, যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায়, তখন আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান, এই দুটো ঘটনা কি সামহাউ রিলেটেড? মানে উধাও হয়ে কি পেছন পেছন আসেন নাকি ওইটা আবার অন্য একজন? এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা কি ঘটে, তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক, ওর সাথে যে জিনগুলো সেটা চায় না, এই জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না। তারপর বিয়ে হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আর কি। এই জন্য উনি যখন রাস্তাতে আসছিলেন, ওই মহিলার সাথে যে জিনগুলো, দুষ্ট জিনগুলো ছিল, ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি। তো ওই কারণে যখন পরবর্তীতে ওনার ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই, জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাকে পাওয়া যাবে। রাসেল ভাই অনেক চিকিৎসা করা হয়েছিল, মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন তারা ভালো আছে, এখন আর ওই সমস্যাটা নাই, এখন তারা জীবিত আছে আর কি। বাড়ি হলো অন্তর্মুখ তাদের রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই। এটা পুরোপুরি জিন রিলেটেড, এটা পুরোপুরি জিন রিলেটেড ঘটনা। আর ঘটনাটা 1992 সালের ঘটনা। 1992 সালে, তার মানে বেশ আগের ঘটনা। তো যাই হোক, আজকে এরকম একটা মুহূর্তে আপনাকে জানাতে চাই অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার কাছের মানুষ বা পরিচিত মানুষদের ঈদের শুভেচ্ছা জানাতে চান তাহলে আপনি জানাতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। এই সুযোগটা আসলে অন্যান্য সময় যখন আসে কাউকে আসলে ওইভাবে শুভেচ্ছা আমি দিতে পারি না। তো আজকে যেহেতু সুযোগটা পেলাম ঈদের শুভেচ্ছা, তো সবাইকে জানাতে চাই, আমার আব্বা আম্মা, আমার ভাই বোন যারা আছে, রুম্মান, মারজান, আদনান, আমার ভাগিনা রাইয়ান, তারপর আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন, কণা আছে, তারপরে হাসান আছে, তারপর আমার সব স্টুডেন্ট যারা, আমার স্টুডেন্টরা আবার আমার মাঝে মাঝে ক্লাসে না আমাকে জিজ্ঞেস করে। আমি অবশ্য ক্লাসে বলি যে আসলে ক্লাসে এই ধরনের বিষয় আমি কোনো কথা বলতে চাই না। তো অনেক সময় ক্লাসের পরে বিষয়গুলো জিজ্ঞেস করে, অনেক সময় বলে যে স্যার আমার একটা ঘটনা আছে, যেমন আজকে যে ঘটনাটা আমি বললাম, এটাও আমার এক স্টুডেন্ট, প্রথম যে ঘটনাটা আমি বলেছি আমার এক স্টুডেন্টের ঘটনা। সে আমার সকল স্টুডেন্টকেও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং ঈদ শুধু না, ঈদের মতোই প্রতিটা দিন অনেক সুন্দর হোক, অনেক মঙ্গল হোক আপনার জীবনে, এবং আরো অনেক দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনি বারবার ফিরে আসুন ভূত এফএমে, সেটাই প্রত্যাশা করব। আমরা শুনছিলাম ঈদ স্পেশাল
ভূত এফএম, এবং এই স্পেশাল ভূত এফএম এর যে ঘটনা এতক্ষণ আমরা শুনছিলাম সেটা হচ্ছে আফনান ভাইয়ের কাছে। এবং এই স্পেশাল মানে স্পেশাল মানুষও থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেরকমই একজন স্পেশাল মানুষের ঘটনা এতক্ষণ শুনছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যে কোনো রেসপন্স আপনারা জানাতে পারেন ফেসবুকে www.facebook.com/very.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এবং এই স্পেশাল এপিসোডটি কেমন লাগলো, আবারও শুনতে চান কিনা, এই সমস্ত জানিয়েও কিন্তু কমেন্ট সেকশনে কি আপনি লিখতে পারেন। তো যাই হোক, আমরা চলে যাব আবারও পরবর্তী আয়োজনে, এবং তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আপনার ভাইকে আমরা এখন বিদায় জানাবো। থ্যাংক ইউ। ঈদ মোবারক আফসান ভাই। মোবারক আপনাদেরকে। Bhoot FM, tonight comes alive with Ram Info. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফএম, আর আমরা আজকে আছি ঈদের স্পেশাল ভূত এফএম এ। এবং ঈদের স্পেশাল ভূত এফএম মানে আপনারা সবাই জানেন যে কিছু স্পেশাল মানুষ অবশ্যই সেখানে থাকতে হবে, কারণ স্পেশাল মানুষ ছাড়া স্পেশাল এপিসোড কল্পনাও করা যায় না। আর সেরকমই একজন স্পেশাল মানুষ আছেন আজকে, এবং সেই স্পেশাল মানুষটি হচ্ছেন ডক্টর আলিফ। তো তার সাথে আমরা ঘটনা বলবো, কিন্তু প্রতিদিন তো ঘটনা বলেই, আজকে এমনি কথা দিয়ে শুরু করি, আমাদের মানে একটা ছোট্ট আড্ডা হয়ে যাক তার আগে। তো ডক্টর আলিফ, কেমন? ঈদ মোবারক। একটা জিনিস আমি জানতে চাই যে ঈদে এমন কোনো কিছু আপনি করেন কিনা যে জিনিসটা আসলে ছাড়া আপনার ঈদটা অসম্পূর্ণ মনে হয়? আসলে আসলে সবার প্রথমে বলবো ঘুম। সারা বছরের ঘুমটা মনে হয় ঈদের ওই 2-3 ঘন্টাতেই অনেক ঘুমানো হয়, অনেক ঘুমানো হয়। মনে হয় যে এই 2-3 ঘন্টা মনে হচ্ছে আমার সারা বছরের ঘুমটা এই 3 ঘন্টাতে হয়ে গেল। আর সকালটা কিভাবে শুরু? সকালটা নামাজ দিয়ে শুরু। নামাজ দেখি তো সেমাই টেমাই একদম সকালবেলা নামাজের সাথে সাথে আমি, এটা আমাদের বাসার ট্রেডিশন, আমরা ডিরেক্টলি আমার দাদির বাসায় চলে যাই। আমরা আমার নিজেদের বাসায় আসিনি। আচ্ছা, আমাদের ওই নিয়মটা মাপে যে রাস্তা একদিক দিয়ে যাও আর অন্য একটা রাস্তা দিয়ে দাদির বাসায় যায়। তো ওখানে যাওয়ার পরে দাদিকে সালাম করা হয়, ওখানেই খাওয়া দাওয়া হয় পুপির বাসায়। আচ্ছা, এরপরে আমি আমার নিজের বাসায় আছি। এটা আমাদের অনেক দিনের ট্রেডিশন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই রাতের বেলায় এই 11টার পর থেকে পরিবারের সবাই কি করে? লং ড্রাইভ। তো আমরা এখন তাহলে আড্ডার তো শেষ হলো, ঈদের আড্ডা, এখন আমরা ঘটনায় চলে যাই। তো প্রথম আমরা এখন এই যে একটা ট্রানজিশন ইউজ করতে হবে আমাদের এখানে, তাই না? মানে এটা হচ্ছে অডিও ট্রানজিশন ইউজ করতে হবে, সেটা আমাদের ভয়েস দিয়ে তৈরি করা উচিত। সেটা কিরকম? সেটা হচ্ছে এতক্ষণ আমরা আড্ডার মুডে ছিলাম, সেখান থেকে আমরা এখন সিরিয়াস মুডে টাইম নিলাম কথা বলে বলে। তো এখন প্রথমেই আমি বলি যে মানুষের পছন্দ মানে খুব অদ্ভুত টাইপের। আমাদের যারা লিসেনার আছেন তাদের হসপিটালের ঘটনা, লাশের ঘটনা, এই টাইপের ঘটনা ভালো লাগে। তো আমি ডক্টর আলিফের কাছে শুনেছি আজকে দুটো ঘটনা আছে। দুটো ঘটনা কি রিলেটেড? আমি তো আসলে ভাই, আমার একটি ঘটনা হচ্ছে যে আসলে আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আমি রিকন টাইপের, আমি গিয়ে ঘুরে এসেছি রাতে 2টা-3টার দিকে। আমি কিছু সব নর্মাল পাইনি, কিন্তু এটা হয়েছে 2012-তে আমি গিয়েছিলাম। কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি, কিন্তু রিসেন্টলি কন্ট্যাক্টে এসেছি। ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি। ওনাকে পেয়েছে, সেই ঘটনা সহ বলতে চাচ্ছিলেন না। এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন। আমি ওখানে গিয়েছিলাম, ওইখানে গোরস্থানের পাশাপাশি পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল। এটা হচ্ছে ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে বা পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নাই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটা ছেঁড়া লাশ। তো এই 2টা কবরস্থানের দায়িত্বে তিনি ছিলেন 1981 সালে। তো তখন তো এত বেয়ারিশ লাশ আসতো না, তো যে কয়টা আসতো সে কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। ওকে, ওইটার আমরা যেটা করি সেটা হচ্ছে যে তাহলে সেই ঘটনাটা এই ঘটনা দিয়ে শুরু করি। ওকে, ফাইন। তো ঘটনায় চলে যাই যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 1981 সালে না, আরো 2 বছর ধরে এখানে ওই দারোয়ানের চাকরি করতেন আর কি। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসে এক মাস সকালে হতো আর 1 মাস রাতে হতো।
তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করে নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেল ভাই ওই জায়গাটাতে, এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, চারিপাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো। আচ্ছা 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর একটা ঘাটে ছিল, ওটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হতো। আমি জানি যারা ওই এলাকায় আছে তারা কিছুটা আন্দাজ করতে পারছেন, তাই না? আচ্ছা তো সেই জায়গা থেকে আপনার যেদিনের ঘটনা, সেদিনের মানে যেদিনের ঘটনা ঘটে, এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। তো আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে। আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ জায়গা। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা 7:30টার দিকে। তো আসার পরে উনি ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক, ওইখানকার লিকারের চা ওনার উপর ফেমাস ছিল। তো এসেই উনি 1 কাপ চা খেতে খেতেই বসে এই লোকটার সাথে গল্প করছে, তখন রাত 7টা কি 7:30 বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। একটা লোক হাত কচলাতে কচলাতে ঘষতে ঘষতে ওই দোকানটার সামনে আসে। তো মাথার হুডটা সরানোর পরে, মানে মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়ে একজন ভদ্রলোক ওখানে 1 কাপ চা চাচ্ছে, এবং চার সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা, আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবে। ওই মুহূর্তে দোকানে দোকানদার ছিল এবং ওই হাফিজ সাহেব ছিল। আচ্ছা তো তিনি ওই দোকানদারকে বললেন, কি ব্যাপার, কিছু বুঝলেন? মানে ওই লোকটা চলে যাওয়ার পর, ওই লোকটা চা খাওয়ার পর ওখানে আর থাকেনি, চলে যায়, কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, বলে গেছে আর কি, থাক, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। আসলে যখন আপনি তো সারা রাত দেখবেনই, যখন আসবে আপনি একটু দোয়া কালাম পরে জানাজা পরে কবরটা দিয়ে ফেলেন। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল, সৌদি আরব থেকে পাঠায় তার ভাই, সৌদি থাকতো তখন। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিমে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টাখানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্ট দিয়ে দিলাম, এটা কোন এলাকার মানুষের এলাকা হতে পারে, খুব শিয়াল, তখন আরো বেশি শিয়াল ছিল। এখন তো এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-2 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে, সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে, ওই লোকটা এসে বলে যায় এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে, আর পাশ কাটিয়ে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। 2টা লোক কবর খুঁড়ে বেরোলো, তারা খালি গায়ে, তারা মনে হয় অনেকক্ষণ ঘেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মানে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। আর এখন এই কবরস্থানের ভিতরে ল্যাম্পপোস্ট ছিল আছে, কিন্তু তখন এত ল্যাম্পপোস্ট ছিল না। তো তখন দেখলো যে কয়েকজন হেজাক লাইট নিয়ে আসছে, আর 4 জন লোক, শুধুমাত্র 4 জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে। তার পেছনে আরো কয়েকজন লোক, এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছে। আচ্ছা ইন্টারেস্টিং। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর, কিন্তু তখন পর্যন্ত কোনো ঘন্টা খানেক, হাফ এন আওয়ার, আধা ঘন্টা পরে তিনি দেখলেন যে এই টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। তিনি, আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া। কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশটা ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের গেটটা লাগিয়ে দিলেন যাতে শিয়াল গুলো ভেতরে ঢুকতে না পারে। আর চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল, তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবর দেওয়ার পর কোনো ঝামেলা হবে না। তো তিনি ভেতরে ঢোকার পর
মানে দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা সদ্য মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই। ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, মানে টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভেতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা মানে লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মনে হয় লাশের মাথার যে কাপড়টা সেটা খুলে হয়তো বা সবাই দেখছে শেষ মুহূর্তের দেখাটা। আচ্ছা, এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না। প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে। তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায় তিনি খুব ভয় পেয়ে যান। ওই লাশের চারিপাশ থেকে কে জানি হাত উঠিয়ে বলে, এই টর্চ মেরেন না। ওইখান থেকে মানে ওইখান থেকে। ওই লোকগুলো থেকে এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়নি, মারা হয়েছে শিয়ালের মুখে। এই টর্চ মেরেন না। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতরের গুলা তো আধ্যাত্মিক। তিনি বললো যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পারো না, কারণ অন্ধকার চারিপাশে অনেক। ওই জায়গাটায় হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার কাছে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি হবে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটায় লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতেই পেছনে ফিরে দেখে যে মানে শিয়ালের কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা এখন মাটিতে নেই, সব গাছের উপরে। তিনি বললেন যে আমি তো এখন এখান থেকে ভাগবো না অজ্ঞান হয়ে পড়ে যাব, আমাকে তো আল্লাহ অজ্ঞানও করছে না। উনি বলে যে আমি তো অজ্ঞান হয়ে পড়ছি না, আমি অজ্ঞান। খুব অদ্ভুত একটা সিচুয়েশন। উনি একটু সামনে আগায়, যে জটলা পেকেছিল লাশের খাটিয়া বরাবর 15 জনের, সে একজনকে জিজ্ঞেস করলো, ভাই, এই বলতে বলতে জিজ্ঞেস করবে শিয়ালের ব্যাপারে, এমন সময় লাশের খাটিয়ার দিকে চোখ পড়ে, এবং চোখ পড়ার পরপরই তার অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। যে লোকটা বলেছিল যে আমার একটা বিজ্ঞ আলেম মারা গেছে, আপনারা দোয়া করেন, এটা সেই লোকটাই শুয়ে আছে, এবং মৃত অবস্থায় শুয়ে আছে, চারিদিকে চারিপাশে কাফনের কাপড় এবং হাসি দিয়ে শুয়ে আছে। আচ্ছা, তো উনি কি করবে বুঝতে পারছিল না, তখন বললো যে ভাই, ভিতরে কিন্তু শিয়াল আছে। একটা লোক বলে, আমি জানি ভেতরে শিয়াল আছে, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। তো লোকটা কি করলো, ওই জায়গায় দাঁড়ায় থাকলো, দেখলো যে ওই হাসি মুখ অবস্থায় লোকটা যতটুকু হাসি ছিল, মানে মুচকি হাসি, সেটা আরো বড় হয়ে গেছে হাসিটা, যতই কবরের দিকে লাশটা নামানো হচ্ছে। বড় মানে আরো প্রসারিত, এবং কবর দেওয়ার সময় লাশটার মুখটা সবাই ঢেকে রাখে না, কাপড়টা আরো যারা আগের দেখে ফেলে, নামানোর সময় গিটটা কোনোভাবেই লাগানো হচ্ছে না, উপরে গিটটা পাকাই দেওয়া হচ্ছে না। উনি কি করলেন, ওইখানে টর্চটা মানে হাতে যা ছিল ফেলে টর্চটা নিয়ে এখান থেকে এক দৌড় দিলেন। যেই টঙের দোকানে লোকটার চা খেতেন, ওই টঙের দোকানে লোকটা রাতে ঘুমাতো মাঝে মধ্যে। উনি একটা রিস্ক নিলেন যে যা হওয়ার হবে, টঙের দোকানে যাই দেখি, নক করে দেখি, যদি খোলা থাকে নাহলে একদম বাসার দিকেই দৌড় দিব। সামনে আবার বিডিআর গেট আছে 1 কিলোমিটার পর। তিনি দেখলেন যে বাইরে দিয়ে তালা দেওয়া না, তাহলে সম্ভাবনা উনি ভেতরে আছে। প্রায় 2-3 মিনিট ধাক্কাধাক্কি করার পরে লোকটার ঘুম ভাঙে। উনি আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ যে উনি ঘুম ভেঙে উঠেছে। উনি ভেতরের সাথে সাথে তরতর করে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে আবার ভেতর থেকে সিটকানি লাগে যে ওনাকে ওই দিন রাতে বসে বলে যে এই করে না। ওই লোকটা বলে, ভাই রে, আমি মাঝে মধ্যে এখানে অনেক কিছুই শুনি, অনেক শব্দ শুনি এখানে বসে থাকা অবস্থায়। তো আপনি এখন থাকেন, আপনার রাতে ঘুমাবে না, কারণ এই দোকানের চারিপাশে দেখবেন শিয়াল গুড়গুড় করতেছে। আচ্ছা, তো তাই ঠিক হলো, সারা রাত শিয়াল আশেপাশে ঘুরঘুর করে, আর কোনো শব্দ কবরস্থান থেকে আসে নাই, আর কোনো কিছু সে কবরস্থান থেকে পায় নাই। পরের দিন সকালবেলা কবরের ভিতরের অবস্থা কি সেটা যায় না, ফজরের আজান দেওয়ার পরপরই সকাল একটু আলো আসার পরপরই সে তার বাড়িতে চলে যায়। 1 মাস তার কোনো খবর নেই। আসলে তিনি একটু প্রক্সি দিতেন, যেই লোকটা তার এই জায়গায় পৌর কবরস্থানে ছিল, সে একজন গভর্নমেন্টের একদম নিম্ন শ্রেণীর কর্মকর্তা আর কি, সে দারোয়ান হিসেবে ছিল। তাকে লিজ দিছিল যে তুমি কাজ করো, সে যে বেতন পেত ওখান থেকে কিছু টাকা তাকে দেওয়া হতো আর কি। সে কি করলো যে আর যাবে না, 1 মাসের কোনো খবর নাই। 1 মাস পরে একদিন একটা জমির ব্যাপারে একটা লোকের কাছে কথা বলতে এসে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে
সন্ধ্যার পরে এই টঙের দোকানে উনি বসেন আর কি। টঙের দোকানে বসার পর এই লোকের সাথে কথা হয়। লোকের সাথে কথা বলার পরে বলে যে, ভাই আপনি জানেন না কি অবস্থা। আমি রাসেল ভাই একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, আমি একটু আবার রিমাইন্ড করি। পরের দিন সকালবেলা যখন উনি দোকান থেকে বের হলেন, ওই বাড়িতে যাওয়ার আগে লোকটাকে নিয়ে এসে কবরস্থানের ভেতরে ঢোকেন। ভাবছিলাম যে কবরস্থানে কি যাওয়া তো উচিত, আমি এটাই ভাবছিলাম। তো কবরস্থানে আমি এটা মিস করে গেছি। Right, মানে যা কিছু হলো এত কিউরিওসিটির পরে একবার যে মানে অবশ্যই সেটাই। সকালবেলা উনি যখন ওই ভোরবেলা আবছা আলোতে ওনাকে নিয়ে যায়, ওনাকে ঘুম থেকে উঠিয়ে ওনাকে নিয়ে যায়, তখনও আশেপাশের লোকজন জাগেনি প্রপারলি। যাওয়ার পর উনি দেখেন সেই লাশের খাটিয়া, সেই কবর খোঁড়া, কিন্তু কেউ নাই, লাশটাও নাই, কবরটার ভিতরে কোনো লাশও নাই, আশেপাশে কিচ্ছু নাই, খালি লাশের খাটিয়া, কবরটা খোঁড়া, কাফনের কাপড় পরে আছে। That's it. এইটা দেখে উনি যা দেখেছিলেন পুরো তো ভুল না, কারণ কিছু জিনিস এবং আছে। উনি যে টঙের দোকান, উনি বলেছে যে হয় এটা ওনার চোখের ভুল, কোনো লাশ এসেছিল, হয়তোবা লাশটাকে শিয়াল নিয়ে গেছে, হয়তোবা হয়তোবা ওখানে কোনো লাশ আসেনি, অথবা লাশ আসার পর কবর হয়ে গেছে, কিন্তু লাশের খাটিয়া সহ কাফনের কাপড় পরে আছে, ওটা কেউ নেয়নি। এগুলো কোনো সাধারণ শিয়াল না, হয়তো সাধারণ শিয়াল না, কিন্তু ওই এলাকায় শিয়াল আছে, হয়তো বেশের কোনো শিয়াল, শিয়ালের বেশ ধরেছে, অথবা কোনো এরকম কিছু হতে পারে। এটাও হতে পারে। উনি তো কিছু দেখেন, উনি তো ঘুমছিলেন, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, মানে গভীর রাতের ঘটনা, সেটাই। টঙের দোকানদার তো এত কিছু খেয়াল করেন, রাইট। তো উনি চলে যায়, উনি আর এক মাস আসেন না। পরের দিন উনি বলে যে যখন এখন আমি ওই জায়গায় চলে আসি, উনি যখন জমির কাজ শেষ করে, কথাবার্তা শেষ করে ওনার দোকানে ঢোকে, তখন এই টঙের দোকানদারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, ওইটা কোনো হদিশ পাইছিলেন? বলে, মেয়ে আপনি চলে যাওয়ার পরের পরবর্তী দিন পুলিশ এসে একাকার অবস্থা, এক লাশ নাকি কোন জায়গা থেকে চুরি হয়েছে। ভালো টুইস্ট আছে তো। এই জায়গায় লাশ চুরি হয়েছে, পুলিশ আসে, পুরা ঘেরা অবস্থা। ওই যে জায়গায় লাশ কবর দেওয়ার কথা ছিল, ওই জায়গায় লাশ কবর দিতে আসার পর শিয়াল নাকি লোকজন তাড়া করছে, লোকজন সব চলে গেছে, আর ওই লাশের যে লাশটা কোনো মতে কবর দিয়ে গেছে, সেই লাশ উঠে একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। সেই কবরটা দেওয়া হয়েছিল 1904 সালে। 1904 সালে সেই কবর দেওয়া হয়েছিল। এই অনেক পুরাতন কবর, পুরো কবরস্থানের মাঝখানে সেটা পড়ে, ওইটার ভিতরে একটা তরতাজা লাশ পাওয়া যায়। আপনি যেদিন চলে যান তার পরের দিন, পরে এটাকে পোস্টমর্টেম করে পুলিশ কি করছে, কাটাছাটা করে পরে এনে এসে এখানে কবর দিয়ে দিচ্ছে। এরপরে হয়তো তার দারোয়ানের চাকরিটা হয়নি, কিন্তু এই ঘটনা তার সারা জীবন রাসেল ভাই মনে থাকবে। এটা হচ্ছে একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্টে যেভাবে উনি এটা ছিল ঘটনাটা, উনি অসম্ভব, উনি একটা লাশ চুরি হয়ে গেছিল ওখানে, এবং তার মুখ থেকে শোনা এই ঘটনা। সো কতটা অদ্ভুত হতে পারে, এবং আমার মনে হয় যে আপনাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে। তো যাই হোক, আমার কাছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফার্স্ট স্টোরি, এবং আমরা আবারও কিছুক্ষণের মধ্যে সেকেন্ড স্টোরিতে যাব। এবং তার আগে জানাই যে আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি আমরা প্লে করব যদি সিলেক্টেড হয়। একই সাথে আপনাদের লেখাও পাঠিয়ে দিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে না আমি আপনার লেখা পড়ে শোনাই, তাহলে সেটাও করতে পারেন। আর সবাইকে আরো একবার ঈদ মোবারক। এখন যেটা করব সেটা হচ্ছে যে আজকে কোনো মেসেজ পড়ছি না, আপনারা খেয়াল করছেন। তো আজকে যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Tonight comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম, এবং সবাইকে আরো একবার ঈদ মোবারক। এবং ফিরে আসলাম আমি আবারও রাসেল। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আজকে সারাটা দিন অনেক আনন্দে কেটেছে, এবং রাতটাও যেন আনন্দে কাটে, সেই জন্য আমাদের যথেষ্ট চেষ্টা আছে। এবং আজকের এই স্পেশাল এপিসোডটি সেটাকে মাথায় রেখেই
এবং আশা করছি যে আপনারা এনজয় করছেন। আবারও ফিরে এসেছি ডক্টর আলিফের কাছে তার ঘটনা শুনতে, এবং প্রথম একটা ঘটনা আপনারা শুনেছেন। এবার চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়, এবং আশা করছি যে এই দ্বিতীয় ঘটনাটিও প্রথম ঘটনার মতো আপনাদের আনন্দ দিতে পারবে। থ্যাংক ইউ রাসেল ভাই, ওয়ান্স সেকেন্ড ঈদ মোবারক। আমি যে ঘটনাটা আজকে এখন দ্বিতীয়টা শেয়ার করতে যাচ্ছি, সেটি একজন ফার্মাসিস্টের ঘটনা। বিশ্বদেব আজকে থেকে 18 বছর আগে, 2000 সালে। 2000 সাল কথা চিন্তা করতে গেলে 18 বছর, সেটাই 18 বছর আগে। অনেক অনেক মনে হয় না, মানে মনে হয় সেদিন, কিন্তু আসলে অনেক আগে। 2000 সালের ঘটনা। তো উনি অফিস করতেন আর কি, তো বাসায় থাকতেন তার বাবা মা এবং তার ছোট ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা। তো তিনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন। তো পরের দিন তাদের ট্যুর থাকবার কারণে ওই দিন বিকালবেলা একটু অফিসেই খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে তিনি বাসায় আসেন, ফ্রেশ হয়ে যান। ফ্রেশ হয়ে উনি কাউকে কিছু না বলে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। খুব সাধারণ জীবন, এর আগে কখনো কিছু হয় নাই, কখনো কিছু ফেস করে নাই। অনেক ঘটনার মধ্যে রুমের মধ্যে নুপুরের শব্দ, এই সেই কাকতালি অনেক কিছু ঘটে। ওনার সাথে কখনো কিছু হয় না, একেবারে রেগুলার লাইফ। নামাজ পড়ে ঘুমায় যায়, নামাজ পড়ে অফিস থেকে এসে নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। আর রুমটা খুব সুন্দর করে ছিমছাম সাজানো, ছোট ফ্যামিলি। তো তার বাবাও চাকরিজীবী, তো ওই দিন সবাই বাসায় ছিল। পরের দিন শুক্রবার এবং অফিসের ট্যুর ছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা। তো উনি বাসায় এসে এত টায়ার্ড ছিলেন, ওই ট্যুরের ব্যাপারে তার সমস্ত দায়িত্ব ছিল ট্যুরের। তো সবকিছু শেষ করে এসে বাসায় টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর খুব রেগুলার একটা কেস আমাদের সবার জীবনের স্বপ্ন। এই স্বপ্নটাই হয়তোবা তার সবচেয়ে বেশি তাড়া করতে থাকে ওই দিন থেকে। আচ্ছা, ওই দিন রাত্রেবেলা তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এরকম যে ঘুমানোর পর তার কাছে একটা স্বপ্ন আসে যে সে তার ড্রেসিং টেবিলের সামনে তার চুল আঁচড়াতে গেছে, এবং চুল আঁচড়াতে যে দেখে তার মাথাটা আয়নাতে দেখা যাচ্ছে না। আচ্ছা, যেই জায়গায় মাথা ছিল সেই জায়গা থেকে অনবরত বুকের উপর দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে আছে, কিন্তু আয়নায়। হঠাৎ করে ঘুম ভাঙে, চোখ কচলাকাতে এক দৌড়ে ওয়াশরুমে যে আল্লাহর নাম নিয়ে বারবার সে মুখ ধুয়ে লাইট জ্বালিয়ে আবার রুমের মধ্যে আসে। দুঃস্বপ্নই দেখেছে। কিন্তু আসার পর সবচেয়ে অবাক লাগে হচ্ছে তিনি যে জায়গায় মাথা দিয়েছিলেন সেই জায়গায় রক্তে ভেজা। আচ্ছা, যে জায়গায় মাথা দিয়েছিলেন ওই জায়গায় রক্তে ভেজা। প্রথমে মনে হচ্ছিল রং আসলো কোথা থেকে, মানে হাত দিয়ে নাকের সামনে গন্ধ শুকে দেখে এটা রক্তের গন্ধ। সাথে সাথে এবং সারা শরীর চেক করে তার কোনো শরীর কেটেছে কিনা। অদ্ভুত। কিন্তু তো উনি বাবা মা আসার পরে বাবা মা দেখে যে তার খাটের উপরে রক্ত। তো তিনি কি করলেন, সেখান থেকে ওই মুহূর্তে বাবা মাকে ভয়ে, রাসেল ভাই রুমে আর ঘুমানোর মতো অবস্থা নাই। তো কোনো মতে পরের রাতটা কাটে, এবং পরের দিন সকালবেলা তার বাবারই একজন রেফারেন্সে তিনি একজন লোক নিয়ে আসেন তার বাসায়। হঠাৎ করে এরকম আননোন কোনো রিজন ছাড়া হঠাৎ করে এখানে কেন রক্ত আসবে? তার কথা হচ্ছে রক্ত আসার কোনো রিজন নাই, আমার সারা শরীর অক্ষত, রক্ত কোথা থেকে আসবে? আমি স্বপ্নে দেখেছি, সেটা কিভাবে বাস্তবের সাথে মেলে? এটা সম্ভব না। তো একটা লোক আসে, আমি অনেক ঘটনাতে রাসেল ভাই বলেছি, অনেক বুজুর্গ লোকজন আসে, দাড়িওয়ালা অনেক বিজ্ঞ লোক আসে, কিন্তু যে লোকটা ওনাদের বাসায় সেদিন আসে সেই লোকটা আমার ঘটনার সাথে কোনোদিন ম্যাচ করে নেই। খুব সাদা সিধা একটা লোক দাঁড়িয়ে আছে, মানে পাঞ্জাবি পাজামা পরা দাঁড়িয়ে আছে। তো লোকটা এসে ডিরেক্ট ঢুকে বলে, এই রুমে 3টা জিন ঘুমায়। আচ্ছা, এই রুমে 3টা জিন ঘুমায়, তারা একটু এদেরকে সরানো খুব কঠিন। প্রথমে ওনার কথাটা কেউ বিশ্বাস করে না, কি বলতেছে উল্টা পাল্টা ঘটনা শুনলোই না, কিছু না, হঠাৎ করে রুমে ঢুকে বলে এই রুমে 3টা জিন ঘুমায়। বলে যে আপনারা এই রুম থেকে 3টা জিন তাড়াতে পারবেন বলে মনে হয় না, তাদেরকে তাড়ানো অনেক কষ্টসাধ্য। আমি জানি না কি হবে, উনি লোকটা বলছে, কিন্তু তাই জিনগুলা, এই 3টা জিনকে তাড়ানো খুব কষ্টকর। তো উনি বলে যে এইটা ওই টাকা খাওয়ার ধান্দা। উনি পরে ওই লোকটা চলে যায়, এবং আর এটাও বলে যায় যে আপনি যখন এই জায়গায় ঘুমাবেন না তখন আপনার বিপদ সবচেয়ে বেশি হবে। দয়া করে চেষ্টা করবেন এই রুমটাতেই ঘুমানোর জন্য, যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আশা করি আগামীতেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা,
হয়তো আপনি ভয় পেতে পারেন, কিন্তু আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। তো ওই লোকটা ওই লোকের সাথে মানে যে ভাইয়ের সাথে ঘটনা ঘটছিল, ওই লোকটা তার সাথে কথা বলে বাসার বাইরে চলে যায় এবং তার বাবাকে নিয়ে যায় সাথে। বলে যে শোনেন, ওনাকে 3টা জিন খুব পছন্দ করেন এবং ওই জিনগুলো এই রুম থেকে বেরোতে চাচ্ছেন, বের হবেও না, আপনি যত চেষ্টা করেন। হয়তো আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আপনি যত চেষ্টা করেন বের হবে না। তো বলে যে আপনার কত টাকা দিতে হবে? বলছে আমাকে কোনো টাকা দিতে হবে না। ওই লোকটা হেঁটে চলে যায়, তার জায়গায় চলে যায়। তো ওই বাবা পরবর্তীতে, বাবারও তেমন একটা পছন্দ হয় না এই লোকটাকে, কি বললো না বললো, সাদা সিধা একটা মানুষ এসে কথা বলে চলে গেল। আর ওই ভাইয়াটা তো এই রুমে আর ঘুমাবে না, সে বলে যে আমার অফিসের পাশে তার ফুপির বাসা, বেটার ওখান থেকেই চলে যাবো। আর তার ওই পরের দিনের ট্যুরটাকে আসলে ভাই ক্যান্সেল হয়ে যায়, সে আর যেতে পারে না ট্যুরে। তো তার ফুপির বাসায় সে চলে যায়। ফুপির বাসায় যাওয়ার পরে ফুপির বাসায় ফুপিরাও জানে যে এই বাসায় ঘটনা এইরকম ঘটে গেছে। আচ্ছা, ফুপিরাও তাকে, সে যে বাসায় থাকবে, ফুপিরাও পাচ্ছে ভয়, কি হবে। তো ফুপিরা প্রপারলি পুরো ঘটনাটা জানতো না যে তার সাথে সে যদি ওই রুমে না থাকে তাহলে তার উপর ক্ষতি হতে পারে। ফুপিরা জানে যে সমস্যা হচ্ছে এই বাসাতে। তো ফুপিরা তাকে বলে যে ঠিক আছে তুমি এই রুমে ঘুমাও। সেদিন রাতের ঘটনা, সে কি করলো, ওই রুমের মশারি, আবার মশা প্রচন্ড, মশারি টশারি টানানোর পরে সে কি করলো, ওই জায়গায় শুয়ে পড়লো রাতের বেলা, পরের দিন অফিস ধরবার জন্য। পরের দিন শনিবার অফিস। তো ওই দিন রাতের বেলা খালি খালি শোয়ার পরে তিনি একটা জিনিস শব্দ পান, কটকট করে খাটের চারিপাশে কটকট শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে ঘুম যখন খাটের মধ্যে ধরে যেরকম শব্দ, কিন্তু ওই রকমই, কিন্তু এটা আরো বেশি করে লাউড, আরো লাউড। উনি কি করলেন, নামতে যান, নাম থেকে আর পারেন না, দেয়াল কোথা থেকে আসলো। ওই খাটটা এমন যে চারিপাশে খোলা, মানে মাঝখানে, রুমের মাঝখানে খাট। তো দেয়াল কোথেকে আসে, নামতে পারছে না, দেয়াল আর মাঝখানে দেয়াল চলে আসছে, নামতে পারছে না। লাইট যে জ্বালাবে, নামতে পারছে না। সে ভাবলো যে হয়তো ভয়ের কিছু ঘটতে পারে, ঘটার আগে লাইট জ্বালায় সারা রাত ঘুমাবো, কোনো টেনশন নাই, অন্ধকার করবো না রুম। কিন্তু লাইটটা যে জ্বালাবে সেটা পাচ্ছে না। পরে একটা পর্যায়ে 10-15 মিনিট ট্রাই করার পর তার ফুপিকে ডাকলো যে তুমি ঘরের ভিতরে ঢোকো, আমি তো লাইট জ্বালাতে পারতেছি না। ফুপির মনের মধ্যে খটকা লাগে, কি হইলো আবার রুমের ভিতরে। ফুপি তার ছেলেকে নিয়ে ঘরে ঢোকে, মানে ওনার ফুপা জীবিত নেই, ফুপি তার ছেলেকে নিয়ে থাকে। ফুপি তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালায়, দেখে ওনার যে খাটটা যে রুমে থাকার কথা একদম কোনায়, খাটটা খাড়া হয়ে দাঁড়ানো, খাড়া অবস্থায়। কখন কে এই খাট সরালো, এত বড় খাট সরানো মুখের কথা না, একজন খাট সরাতে পারে না, 2-3 জন মিনিমাম লাগে। সেই খাট কোনায় চলে গেছে। ওই দিন রাতের বেলা তো অবস্থা খুব খারাপ। ওই দিন রাতের বেলা তার বাবা মাকে আবার ডাকা হয়, তখন রাতে 11টা বাজে, 11টা-12টা বাজে ম্যাক্সিমাম। তো তার বাবা মা এসে তাকে ওই দিন রাতের বেলা ওখান থেকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পরের দিন তার বাবা মার সাথেই ঘুমায়। পরবর্তী দিন তার ভাইয়ের সাথে ঘুমানো শুরু করে, এবং ওই দিন সকালবেলা তিনি আর একজন হুজুরের কাছে যান। ওই হুজুর তাকে বলে যে তুমি 3 কুল পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বার পর সারা শরীর ম্যাসাজ করে ঘুমাবা। আর এই পানিটা দিলেন, পানিটা প্রতিদিন সন্ধ্যার সময় ছিটাবা ঘরে ঘুমায়। ছেটানোর পরে তার ভাইকে নিয়ে তিনি ঘুমাতে লাগলেন। ওই 10টা দিন রাসেল ভাই তার জীবনের সবচেয়ে মানে ওই ঘটনা ঘটার পর 10 দিন তার জন্য খুব আরামদায়ক ছিল, কিছু কোনো সমস্যা হয়নি। 10ম দিন, একদম যেদিন 10 দিন, সেদিনের শেষ দিন, সেদিন আবার রবিবার পরে রাতের বেলা তার ভাইকে নিয়ে ঘুমায়। তার ভাইয়ের আবার পরের দিন সকালবেলা ইউনিভার্সিটি আছে, তো রাতারি ঘুমাতে হবে। তার ভাই আগে শুয়ে পড়ে, শেষ ঘুমাতে 11:30-12টা। টেনশনের প্রতিদিন রাতের বেলা হয়তো ঘুম হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু টেনশনটা থাকছে। হ্যাঁ, তিনি আবারও স্বপ্ন দেখেন রাসেল ভাই। স্বপ্নে এই দেখেন যে তিনি তার ছোট ভাইকে জবাই করছেন নিজে। ওই মুহূর্তে তার ছোট ভাইটা খুব জোরে জোরে হাসছে, সাথে সাথে ওনার আবার ঘুম ভেঙে যায়। যে আমি স্বপ্ন নর্মালি দেখলে পরের দিনই ভুলে যাই, কিন্তু এই 2টা স্বপ্ন আমি কখনো ভুলতে পারবো না। উনি দেখলেন তার ভাইকে জবাই করে ফেলছে, তার ভাই জোরে জোরে হাসছে। ঘুম ভাঙার পর দেখে যে ঘুম ভাঙে তার ভাইয়ের চিৎকারে। কি হলো, স্বপ্নের সাথে তার স্বপ্নের মধ্যে চিন্তা হচ্ছিল, আমি আগের বার স্বপ্ন দেখি যে আমার মাথা দেখা যাচ্ছে না, পুরো খাট ভর্তি রক্ত,
এখন তোমার ভাই আমার পাশে, সব মানে ঘুমের মধ্যে তার এই চিন্তাটা আসে। সে সাথে সাথে ঘুম থেকে জেগে দেখে তার ভাই চিৎকার করছে জোরে জোরে, তার ভাইয়ের পায়ের তালুর মধ্যে কে জানি কলম ঢুকিয়ে দিয়েছে এবং ওখান থেকে রক্ত বেরোচ্ছে। ও মাই গড, কলম ঢুকিয়ে দিয়েছে, কলমের পেইনফুল। পেইনফুল এবং তার রিয়েল লাইফের সাথে স্বপ্নের ম্যাচ করছে। হয়তো ভাইয়ের গলা সে দেখেছে গলা কাটছে, কিন্তু ভাই চিৎকার করছে, তার ভাইয়ের পায়ের পাতাতে জানি কে জানি জোরে কলম ঢুকিয়েছে। এই জিনিসটা খুব 30% কলমের ভেতর পায়ের পাতার ভেতর ঢুকে গেছে। তো উনি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের লোকজন বলে এটা প্রচন্ড ফোর্সফুল ছাড়া এই কলম এখানে ঢুকবার কথা না। কলমের ভেতরে যে নিপ সেটা ভেঙে ভিতরে ঢুকেছিল, ওগুলি বের করে নিয়ে আসছে সার্জারি করে ছোটখাটো। ওই দিন রাতের বেলা ওই হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, পরের দিন সকালবেলা সেই লোককে খুঁজে বের করা হলো, যে লোক প্রথম দিন সলিউশন দিয়েছিল। কারণ আর যেই সলিউশন দিক না কেন, তার সাথে তার কথাটাই এখন মিথ্যা মনে হচ্ছে না। তাকে নিয়ে আসে এবং খুব খুঁজে নিয়ে আসে, খুঁজতে সারাটা দিন লাগে। এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই গেছে, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এরকম করে করে অনেক লাস্টে তাকে পায়। কোথায় পায় রাসেল ভাই জানেন? আপনি গেস করতে পারছেন না। তাকে পায় একদম বুড়িগঙ্গা নদীর মাঝখানে একটা নৌকার মধ্যে বসে আছে সে। মানে এটা কেউ আমার ধরনের যে আমি শুধু একা না, কেউ গেস করতে পারেননি। বুড়িগঙ্গা নদীর মাঝখানে একা, রাত তখন 10টা বাজে, ওই লোককে পাওয়া গেল। আচ্ছা, ওই লোকটাকে নিয়ে আসলো। ওই লোকটা প্রথমে আসতে যাচ্ছিল, বলছিল ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন না, আমি কেন যাবো? খুবই মানে বললো যে কথা আর কি, বলে যে আপনি, আমি যে আপনার কথা বিশ্বাস করি না এটা কেন, কে বললো? বলে যে আপনাদের পুরো চেহারা বলছে আপনারা আমার কথা বিশ্বাস করেন না। এখন কেন আমরা, আমাকে দরকার আপনার ছেলেকে, ছোট ছেলেকে জবাই করছে এই জন্য স্বপ্নে। উনি কিভাবে জানলো? উনি তো জানেই না ছোট ছেলেকে জবাই করে ফেলছে স্বপ্নের মধ্যে, এরকম কিছু একটা দেখেছে তার ছেলে। সেই লোক সাথে আসলে অনেক জোরাজোরি করার পর হাতে পায়ে ধরার পর তার বাসায় আসে। তার বাসায় আসার পর ওই লোক বলে আমি 3 দিন এই বাসায় থাকবো, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং আমার সাথে একজন হুজুর আসবে, সেই লোক আমার সাথে কোরআন শরীফ পড়তে থাকবে, আর এই রুমের মধ্যে আপনারা কেউ ঢুকবেন না। আমি এটার সলিউশন বের করে নিয়ে আসছি, কিভাবে করব। আর সাথে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, দয়া করে গাবতলী থেকে একটা খাসি কিনে নিয়ে আসেন, বাকিটা আমি দেখবো কি হয়। পরবর্তীতে ওই লোক ওই ভাইয়াটাকে বসালো। এখন আমি ভাইয়ার এক্সপিরিয়েন্স ডিরেক্টলি বলছি। ভাইয়াটা বসে এবং পুরা রুম অন্ধকার। অন্ধকার করবার পর তিনি একটা বাটিতে পানি নিয়েছিলেন এবং আরেকটা আয়নার মধ্যে কিছু তেল নিয়েছিলেন। আচ্ছা, আয়নার তেলটা ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। যে লোকটা না, যে লোকটা আচ্ছা যিনি এসেছিলেন, আর পুরো রুম অন্ধকার। কোরআন শরীফের লোকটা, তিনি ওই লোক ভাইয়াটার হাত শক্ত করে ধরে আছেন, কারণ ভয় উনিও পাচ্ছেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো উনি একটা সময় জেগে ওঠে, মনে হচ্ছে যে ওনার ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু ওনার ভয়েস থেকে যেসব কথা আসছে সেসব কথাগুলো খুব অ্যাবনর্মাল কথাবার্তা, আরবিক কথাবার্তা। ওই হুজুর আবার আরবি সম্বন্ধে জানতো। এখন ওই যে লোকটা একটু আগে অজ্ঞান হয়ে গেছিল, সেই লোকটা হুজুরকে বলছে আরবিতে, তুমি ওকে ট্রান্সলেট করে বাংলায় বলো। আচ্ছা, তো হুজুর বলে যে তোমরা উমরাতে গিয়েছিলা, তোমরা উমরাতে 1997-তে গিয়েছিলা, সেখানে তুমি একটা জায়গায় একা বসেছিলা, সেখান থেকে 3 জন জিন তোমাকে পছন্দ করে চলে আসে। এবং এটা উনি নিজে বের করে ফেললেন, এবং এটা মিলেও গেল। না, উনি বলছে হ্যাঁ, উনি একজন জিন নিয়ে আসছে তার শরীরে। পরবর্তীতে আমি আগে বলেছিলাম এটা মিলছে, তার সাথে মিলছে। তুমি উমরায় গিয়েছিলা, তুমি উমরা একটা সময় একা বসেছিলা, ওখান থেকে 3টা জিন তোমাকে পছন্দ করে এখানে সাথে সাথে তোমার সাথে চলে আসেন। কিন্তু এফেক্ট দেখা যায় 3 বছর পর থেকে। তুমি 2000 সালে এফেক্ট দেখতে পাচ্ছ, তারা তোমার সাথে 3 বছর ধরে রুমের মধ্যে। হয়তো তুমি টের পাও নাই, এখন তুমি টের পাচ্ছ। একটা সলিউশন আছে, তারা একটু খাওয়া দাওয়া চাচ্ছে, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে। ওই লোক আরবিতে বলছে। ওই লোক যে নিয়ে আসছে সে একজন জিন এবং সেও পাওয়ারফুল জিন। আচ্ছা, বলছে যে আমি 3 জনকে সরাই দিতে পারবো এবং তোমাকে কষ্ট করে এই 3 জনকে সরানোর জন্য 2টো খাসি আমাকে এখানে দিতে হবে। এই ডেট একটা সুইটেবল ডেট ঠিক করলো। ওই ডেটে, অমুক একটা ডেটে তুমি এইখানে এই অবস্থায় এই কোরআন শরীফ চলমান পরন্ত অবস্থায়
খাসি দেবে। তিনজন তো 2টা খাসিতে ম্যানেজ করা যাবে। এইটা বলার পর ওই যে আমাকে বিদায় করে দাও, বলে যে ওই লোক যে কোরআন শরীফ পড়ছে সে পানি দিলে হবে না, ওইখানে বাটিটা ওনাকে পানি দিয়ে ছিটাই দিতে হবে। ছিটালো, লাইট জ্বালালো, উনি আবার নর্মাল লোক হয়ে ফেরত আসলো। কি ব্যাপার ভাই, বিশ্বাস হয়েছে? আমার কথা কি বিশ্বাস হইলো? এবার উনি এবার বলতেছে, এবার 2টা খাসি রেডি করে আর উনি পরে গোসল করে চলে যায়। উনি গোসল টোসল করে এসে রাত্রেবেলা 3 দিন থাকেন। তৃতীয় দিন আপনার খাসি নিয়ে, খাসির মাংস, খাসি জবাই করে এবং হালাল উপায়ে খাসি জবাই করে খাসির মাংসগুলা সেদ্ধ করে ওই রুমের মধ্যে বসে। আচ্ছা, উনি বলে যে আমি এতটুকু জানি যে ওই রুমের মধ্যে আমি বসা, রুম লাগানো, কোরআন শরীফ যিনি পড়ছিলেন তিনি বসা, আর যে এই লোকটাকে আমি খুঁজে নিয়ে আসছি সেই লোকটা বসা। সেই লোকটা আবারও একই পদ্ধতিতে অজ্ঞান হয়ে যায়। একটা পর্যায়ে কথাবার্তার বাকবিতণ্ডা শোনা যাচ্ছে, কিন্তু আমার সাথে আর কোনো কথা হচ্ছে না। ওই লোকটা আবারও ওই কোরআন শরীফের লোকটা ওই লোকটাকে মানে এবার তো হাত মানে অবস্থা হচ্ছে, উনিও ভয় পাচ্ছে যে প্রচন্ড ঝগড়া হচ্ছে এবং রুমের মধ্যে মনে হচ্ছে পর্দা টর্দাকে ছিঁড়ে ফেলছে কিনা। এতটুকু শব্দ পাচ্ছে, আর কিচ্ছু পাচ্ছে না। আর ফ্যানটা মনে হচ্ছে যে এদিক সেদিক করছে ঘুরতে ঘুরতে। একটা পর্যায়ে উনি বলছে যে আমাকে বিদায় করো, যে লোকটার মধ্যে জিন নিয়ে এসছে। পরে উনি পানি ছিটায়, লাইট জ্বালায়, যে পরিমাণ খাসির মাংস ছিল একটাও খাসির মাংস নেই, খালি মাথা 2টা ছিল। সব নিয়ে চলে গেছে। এবং ওই রুমটা তো বন্ধ ছিল। এরপর থেকে মানে মিশিয়ে দিয়ে যে এরকম ঘটনা শুনেছি, কিন্তু যে একটা খাবার নিয়ে এসে রাখা এবং সেটা চোখের সামনে উধাও হয়ে যাওয়া, ইটস ভেরি আনইউজুয়াল। এবং এরপর থেকে তারা এই পর্যন্ত লাস্ট 18 ইয়ার্স কোনো প্রবলেম হয় নাই, কোনো প্রবলেম হয় নাই। এবং ওই যে মাঝখানে কিন্তু বললেন উনি যে, এবং ওই লোক 3জন 2টা খাসি দিয়ে ম্যানেজ করা যাবে। 3জন 2টা খাসি দিয়ে ম্যানেজ করা যাবে। 2টা খাসির মাথায় পড়েছিল এবং এই 2টা খাসির মাথায় ওই লোকটা নিয়ে চলে যায়। এই লোকটাকে এই 18 ইয়ার্স এই লোক ভাইয়া অনেক খুঁজছে। এই লোকটা লাস্ট দিন যাওয়ার সময় বলে গেছে, তোমার কোনো স্বার্থের জন্য এরপরে তুমি আমাকে আর পাবা না। আচ্ছা, তোমার স্বার্থের জন্য এরপরে কোনো কাজে আমাকে পাবা না। এই কাজটার জন্যই হয়তো আমি এখানে আসছি। হয়তো ওনারই ইন্টেনশন ছিল, ওনারও উদ্দেশ্য ছিল এদেরকে বিতাড়িত করা। আর কোন উদ্দেশ্য যেমন অন্য কোনো প্রবলেম সলিউশন হয়তো তিনি দিবেন না। না মানে আমি শুনেছি মানুষ যখন জীবনে বিপদে পড়ে তখন মাঝে মাঝে নাকি এরকম সিচুয়েশন আসে যে কে কখন কিভাবে এসে বিপদ থেকে বাঁচিয়ে যাবে, উদ্ধার করে যাবে, তাকে ওই একবারই দেখা যাবে। হ্যাঁ, তাকে ওই একবারই দেখবো, আর জীবন হয়তো কোনোদিন দেখবো না। 18 ইয়ার্স রাসেল ভাই বলছে যে আমি 18 ইয়ার্স বহুবার আমি এই জায়গায় ওই জায়গায় গিয়েছি, ওই লোকটাকে আর কেউ চেনেই না। আরিফ, এটা কিন্তু খুব মারাত্মক একটা ঘটনা আসলে, সিরিয়াসলি মানে আমি অবাক হয়ে গেলাম ঘটনা শুনে। এবং রাসেল ভাই আমি একজনকে তদবির করি, তারপর ওনার কাছ থেকে বলি, সেই নাম বলতে পারবো না, নাম বলা যাবে না। এবং সেই লোকের হদিস মানে আজ পর্যন্ত পাওয়া যায়নি, এবং এখন পর্যন্ত হয়তো সেই লোকের হদিস হয়তো অন্য কেউ জানে, বা অন্য কারো কাছে হয়তো তিনি হেল্প করছেন, বা অন্য কোথাও হয়তো বা অনেকেই আছেন তার আন্ডারে চাকরি করছেন। ও বাবা, আবার না আমি বলছি যে লোক সাথে উপকার করেছেন, তার কাছ থেকে হয়তো কেউ উপকার পেয়েছেন। সবাই তো স্বীকার করেন রাসেল ভাই, সেটাই। এবং আমি তো কারো নামও বলছি না, এই জায়গাটা সবই সিক্রেট রয়ে গেল। সেটাই ঘটনা আমি মনে করি সবার হয়তো বা পছন্দ হয়েছে, কারণ এই ঘটনাগুলো পাওয়া খুব কষ্ট। রাসেল এই ঘটনাগুলো পাওয়া খুবই কষ্ট, এবং ডক্টর আলিফ সবসময় যে ঘটনাগুলো নিয়ে আসেন সেই ঘটনাগুলো খুবই এক্সেপশনাল হয়, খুবই এক্সেপশনাল হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং আমি তো বলবো ছোট কথা বলতে চাই, আসলে রাসেল ভাই ঘটনা বহু ঘটে, ঘটনার চাক্ষুষ প্রমাণ আছে, কিন্তু অহেতু কোনো ঘটনা নিজের লাইফের সাথে ঘটে যাবার পর সেটার সম্বন্ধে সেটা রিয়ালাইজেশন যে সারা বছর থেকে যায়, সেটা কিছু প্রমাণ আমি কয়েকটা মানুষের মধ্যে পেয়েছি। এর মধ্যে এই লোকটা একজন, যিনি এখন যার ঘটনাটা আমি লাস্ট শেয়ার করলাম। আমি অনেক ঘটনা শেয়ার করছি আসলে, প্রচুর ঘটনা, এমনও ঘটনা আছে আমাকে শেয়ার করতে এখানে আসার জন্য মাদারীপুর পর্যন্ত যাওয়া যেতে হয়েছে, যে আমি নিয়ে আসবো, আমি ঘটনাটা কালেক্ট করব এবং আমার একটা সত্যতা দেখবো কতটুকু পর্যন্ত সত্য, এই ঘটনা কতটুকু ডিপ আছে। কিন্তু এই লোকটার কথা যখন আমি শুনলাম, আমার কথা যাচাই করার জন্য যাওয়ার লাগে নাই, কারণ ওনার কোনো কথাটাই এক ফোঁটাও মিথ্যা মনে হয় নাই। পুরো সময়টাতেই অবজার্ভ করে বোঝা গেছে যে উনি সত্যি কথা বলছেন।
সেটাই সেটাই থ্যাংক ইউ রাসেল থ্যাংক ভাই। ইউ সো মাচ। অনেক কথা হলো আজকে এবং অনেক দারুণ দারুণ ঘটনা হলো, এবং আমি আসলেই আমার মনে হয় যে এই যে দ্বিতীয় যে ঘটনাটা শুনলো সবাই, জি। এই ঘটনাটা রেস অনেকক্ষণ থেকে যাবে। মানে আপনার এই দ্বিতীয় ঘটনা রেস অনেকক্ষণ থেকে আশা যাবে, করি থেকে যাবে। অনেকক্ষণ থেকে যাবে, এবং অনেকে হয়তো মনে মনে খুঁজবেন সেই ভদ্রলোকটিকে, যে কোনোদিন হয়তো দেখা হয়ে যায় কিনা, কোনোদিন হয়তো বিপদে পড়লে হয়তো মনে করবেন, স্মরণ করবেন, হ্যাঁ স্মরণ করবেন যে আচ্ছা ওনার সাথে যদি দেখা হতো, অনেক কঠিন কাজ তো উনি সামনে অনেক কঠিন কাজ করে সামলাতে, হ্যাঁ সেটাই, এবং ভাববেন হয়তো যে আমার সাথে যদি দেখা হতো তাহলে কেমন হতো, এবং তাকে এবং আমার লাস্টের কথাটা এখনো মনে পড়ছে, তাকে যাওয়ার সময় যখন বলে যে আর তোমার কোনো স্বার্থের কারণে আমাকে খুঁজে পাবো না। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। এবং উনি জানেন যে উনি কোনো ধরনের কোনো টাকা পয়সা না কিছু না, নাই। রাসেল ভাই টাকা নেন নাই, বলেছে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করো, দুটা খাসির হ্যাঁ। ব্যবস্থা করো। এই আর কি। উনি সামন করার জিন সামন করার পূর্বেই কিন্তু বলে দিয়েছে যে খাসির ব্যবস্থা করতে হবে। উনি বুঝে গেছে যে উনি একটা সলিউশন নিয়ে এখানে এসছে, যে এই হয়তো এই সলিউশনে তাকে এইটা Right. আমি এইভাবে সলভ করে দিতে পারবো, আদারওয়াইজ সলভ করা কষ্টকর হয়ে যাবে, হয়তো সেটা জানতো। Right. কিন্তু যখন উনি বলেছে যে আর আরেকটা কথা আমি বলে দিই, উনি যখন জিন সামন করে, এই জিনটা হচ্ছে মানে অন্য দেশের জিন, ওই জিনের সাথে কনভারসেশনের জন্য এইখানে যে জিনটা সামন করা হয় সে তিনি অন্য ভাষার মানুষ, অন্য ভাষার জিন ছিল, অন্য ভাষার ছিল, আরবিক ভাষার জিন ছিল, যার ধরুন কনভারসেশনের সময় একজন কোরআন শরীফ পড়ন্ত অবস্থা একটা লোক ওই জিনের রিকোয়ারমেন্ট। ও আচ্ছা 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 আচ্ছা, জিনিসটা অনেক জটিল, কিন্তু জিনিসটা অনেক জটিল, কিন্তু অনেক মজা, অনেক মজা। তো থ্যাংক ইউ সো মাচ, এবং কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলিফ অনেক 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 ধন্যবাদ, এবং অনেক ভালো কাটুক ঈদ, এবং পরিবারের সবার ঈদ ভালো কাটুক, এবং আমি একটা কথা বলতে চাই রাসেল ভাই, প্লিজ আমার ঘটনা বিশ্বাস করবেন না, রাতের বেলা ঘুম না হতে পারে। ওকে ওকে, এটা একটা অন্যরকম একটা খুব এক্সেপশনাল একটা রিকোয়েস্ট। তো যাই হোক, আমার তো মাথার মধ্যে থাকবে এই ঘটনাটা, আপনাদের কি হবে জানি না, তবে আমার মাথার মধ্যে এই ঘটনাটি থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ আলিফ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Booth FM. Tonight comes alive. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। শুনছেন সবসময় প্রিয় ফুর্তি ঈদ এফএম, এবং আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি ঈদ মুবারক, এবং খুব স্পেশাল একটা এপিসোড আপনাদের ঈদে উপহার দিব বলেছিলাম, তার কোনো ব্যতিক্রম হয়নি, এবং আমরা একটা স্পেশাল এপিসোড নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, এবং এই স্পেশাল এপিসোডের জন্য দরকার স্পেশাল কিছু মানুষ, এবং সেই স্পেশাল মানুষ এখন আমার সামনে বসে আছেন, হু ইজ ভেরি স্পেশাল, অ্যান্ড তিনি হচ্ছেন আমাদের বাবু ভাই। আপনারা সবাই লেখেন সব সময় বাবু ভাইয়ের কথা, যে বাবু ভাইয়ের কথা, বাবু ভাই ইজ হিয়ার। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাবু ভাইয়ের কাছ থেকে, বাবু ভাই প্রথমে আমি আজকে অন্য একটা প্রসঙ্গে কিছু জিনিস জানতে চাই, যেমন হচ্ছে ঈদের মানে সবচেয়ে বড় স্পেশালিটি আপনার কাছে কি? ঈদের সবচেয়ে বড় স্পেশালিটি আমার কাছে, আচ্ছা আগে সবাইকে ঈদ মোবারক দিয়ে নেই, যেহেতু ঈদের অনুষ্ঠান। প্লিজ ঈদ মোবারক to everyone. It's a special show. And thank you, Russell Bhai, for inviting me in this Eid episode. ঈদের স্পেশালিটি বলতে আসলে জন্মের পর থেকেই যে সবচেয়ে বড় ফেস্টিভ্যালটা দেখেছি সেটাই তো ঈদ। ঈদের দিন মনে হয় যে আকাশ বাতাস সবকিছুই হাসছে, মানে একটা আলাদা আনন্দ মনে হয় সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসে। মানে আপনি বাতাসের দিকে তাকালেও মনে হয় যে বাতাস ইজ টেলিং ইউ সামথিং অ্যাবাউট সামথিং ফেস্টিভ। তো এই যে আনন্দটা সবাই মিলে করা, এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। ওকে, তো বাবু ভাই আরেকটা জিনিস আমি জানতে চাই, যে ঈদে আপনার এরকম কোনো স্পেশাল কিছু আছে কিনা যেটা ছাড়া আপনার ঈদকে অসম্পূর্ণ মনে হয়? যেমন কারো কাছে সেমাই খাওয়া, কারো কাছে ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেয়া, কাউকে মা বাবাকে সালাম করা, এই যে মানে থাকে না যে ঈদের একটা ব্যাপার থাকে, যে এইটা আমার কাছে এই কারণে ঈদটা অনেক বেশি স্পেশাল আমার জন্য। যে সবচেয়ে বেশি স্পেশাল জিনিস যেটা হচ্ছে ঈদের নামাজটা। অবশ্যই নামাজটা আমরা ধরে নিচ্ছি যে নামাজটা সবচেয়ে বেশি স্পেশাল। এবার আপনি একটা পার্সোনালটা হচ্ছে যে নামাজের পরে যে একটা আড্ডা, নামাজটা কিন্তু যে আপনি আলিফ দুজনেই বললেন নামাজের কথা, নামাজ কিন্তু আমরা সবাই মানে আমরা মানে নামাজে সবচেয়ে বেশি মজা হয় যেটা, সেটা হচ্ছে যে
সমস্ত সবার সাথে দেখা হয়, সবার সাথে সবার সাথে দেখা হয়, এক কাতারে দাঁড়িয়ে হুম। নামাজ পড়া সবার সাথে, এটা তো হুম। অন্যরকম ব্যাপার। মানে সবচেয়ে বড় কথা যখন এবং নামাজের পরে কিছুক্ষণ আমার যেটা হয়, নামাজের পরে কিছু ব্ল্যাঙ্ক লাগে যে এবার কি? কি এখন হ্যাঁ, কি? মানে দীর্ঘদিন যখন বিদেশে ছিলাম রাসেল ভাই, তখন এই নামাজটা ছাড়া আসলে বোঝার উপায় ছিল না যে যে আজকে আজকে ঈদ। এবং নামাজের সময়টাতে কিন্তু মনে হতো, যখন ঈদগাহর কাছে যেতাম তখন দেখতাম যে অনেক মানুষ আসছে গাড়িতে করে এবং লাইন ধরে যাচ্ছে, মানে এটাই একটা অন্যরকম একটা আনন্দ তখন তৈরি হতো। আপনি চমৎকার লেখেন। কয়েকদিন আগে আমি আপনার ফেসবুকে সেদিন দেখছিলাম যে আপনি আপনার এলাকা নিয়ে চমৎকার কিছু জিনিস লিখেছেন, মানে পড়তে খুব ভালো লাগছিল আমার Thank কাছে। you, রাসেল ভাই। তো আমার কাছে মনে হয় যে আপনার ঈদের দিন নিয়েও এরকম জি। মজার কিছু আপনার কাহিনী আছে যেগুলো হ্যাঁ, আমি হ্যাঁ, জানতে পারি। তা তো তো অবশ্যই। তো মানে কি আপনি রিপিটেডলি করেন? রিপিটেডলি মানে বেসিক্যালি যেটা মূলত করা হয় ঈদের দিন, আমি যেমন নামাজ পড়ি, নামাজ পড়ার পর আসার পরে যেটা হচ্ছে যে আমি আমার ছোটকালের ফ্রেন্ডদের খুঁজে বের করি। হ্যাঁ, মানে আচ্ছা, যেটা আর কি অ্যাকচুয়ালি সবসময় ওদের সাথে দেখা হয় না। তো ওই দিন ছোটকালের ফ্রেন্ডদের সাথে দেখা করাটা হচ্ছে খুবই একটা স্পেশাল জিনিস এবং করতেই হবে আর কি। আর আগে যখন টিনেজ ছিলাম তখনকার সবচেয়ে সুন্দর একটা জিনিস ছিল যে টিনেজ বয়সে হচ্ছে যে নামাজের পর বের হয়ে যে একটা আড্ডা, হুম, সেটার মতো মজা মনে হয় আর কিছুতেই ছিল না। দ্যাট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। রাইট, রাইট, মানে নামাজের পর বের হতে হবে। বের হতে হবে। হ্যাঁ, এটা ছোটবেলায় থাকে। ছোটবেলায় কিন্তু এখন আমি দেখলাম যে যেমন আলিফ বলল যে ওর কাছে ঘুম, ঘুম, হ্যাঁ। যে বছরের সেরা ঘুম মনে হয় ঈদের দিন দুপুরবেলায় But হয়। আমি রাসেল ভাই কনসেপ্টটার থেকে সম্পূর্ণ আলাদা এবং আমি সবাইকে বকা দিই, মানে পরিচিত যেমন আলিফকেও বকা দিব এই হ্যাঁ। ঘুমের কথা বলার জন্য। হ্যাঁ, ওয়ান ডে মানে ঈদের মানে ঈদুল ফিতর কিন্তু একদিন, হ্যাঁ, একদিন। হ্যাঁ, ঈদুল আজহা 3 দিন, 3 দিন, ঈদুল হ্যাঁ। ফিতর কিন্তু একদিন। একটা দিন আনন্দ, সারা মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, একটা দিন আমাদের আনন্দের জন্যই দেওয়া হয়েছে হ্যাঁ, এবং দিনটাকে যেন আমরা ঘুমে নষ্ট করে দিই তাহলে কিন্তু আর এখন তো আর ভালো, মানে অনেক বড় দিন পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। এমনিও গরম, তারপরে অনেক বড় দিন। বড়দিন পাওয়া যাবে, বৃষ্টি না হোক আমরা দোয়া করি। আর মানে 3টে দিন আমরা তো 3টে দিন বানিয়ে নিই। বানিয়ে So, এটাই। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। হ্যাঁ, রাসেল ভাই। হ্যাঁ, তো এই আমরা ঘটনাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে তার নাম আমি একটু দেখে নিই, শুভ্রকান্তি সেন। ওকে, নামটা একটু মিক্সড আপ হয়ে যাচ্ছিল আরেকজনের আচ্ছা, সাথে। ওকে। শুভ্রকান্তি সেন উনি ঘটনাটা পাঠিয়েছেন আমাকে ফেসবুকে। এই ঘটনা আমি আমার মতো করে বলি প্লিজ। আচ্ছা, শুভ্র কাহিনীটা পাঠিয়েছে, সে বেসিক্যালি চিটং এর ছেলে, চিটং এ হুম। তার জন্ম, বেড়ে ওঠা, এবং তার বন্ধুর একটা কাহিনী সে পাঠিয়েছে আমাকে। তারা চিটং ইউনিভার্সিটিতে পড়তো আর কি। আচ্ছা, তো এই চিটং ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যাওয়ার জন্য শাটল ট্রেন আছে এবং এটা বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় চলে আর কি, যাওয়া আসার জন্য। তো দুপুরে চলে, বিকালে চলে, সন্ধ্যায়। তো সন্ধ্যার দিকে ট্রেন গুলোতে আপনার যাত্রী খুব কম থাকে তখন, মানে বেশ দেখা যাচ্ছে মানে খুব কম যাত্রী, একটা বগিতে 2-3 জন করে যাত্রী এরকম আছে। তো তার ফ্রেন্ড ওই দিন তার প্র্যাকটিক্যাল ছিল, দ্যাট ওয়াজ ইন 1998 এর ঘটনা বলছে, হুম, 98 সালে। তো শুভ্রকে তুমি করে বলা ঠিক, নাম ধরে রাখা ঠিক হচ্ছে কিনা জানি না, হি ইজ লাইক অ্যাবাউট মাই এজ, আচ্ছা, কারণ আচ্ছা, আচ্ছা, মানে তার পড়াশোনা শেয়ার করে দেখে মনে হচ্ছে। আচ্ছা, সো এনিওয়েজ, সো ওখানে 98-এ বললো যে তখন ওনার ফ্রেন্ড বাসায় ফিরছে ইসের থেকে প্র্যাকটিক্যাল করে। তো এর মধ্যে বেশ সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে তখন। তো সে একটা বগিতে উঠে বসে সে একটা সিট বেছে নিয়েছে। সে ফার্স্টে খেয়াল করেনি বগিতে কতটুকু মানুষ বা কিছু, কারণ অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, তবে সে খুঁজে শেষের দিকের একটা বগি সে ঠিক করেছে যে আমি এখানেই বসবো। সেখানে যেখানে নাকি ওখান থেকে নাকি যে একটা জায়গার কথা বলেছে যে 16 শহর, সেখানে যেতে প্রায় ঘন্টা 2 টাইম লাগে ট্রেনে। তো যেটা হয় যে সে আপনার চিন্তা করে যে আমি ট্রেনে বসে একটা ঘুম দিব আর কি আচ্ছা, মাঝখানে সিটে। যাই হোক, সে বসে তার মতো কমফোর্টেবলি ঘুমানোর চেষ্টা করে এবং সে দেখে আশেপাশে খুব একটা যাত্রী নেই। হুম, তো ট্রেন চলা শুরু করে এক সময় এবং ঝাঁকুনিতে আস্তে 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 সে ঝিমাতে তার ঘুম চলে আসে, তন্দ্রার মতো চলে আসে। তো যখন সে তন্দ্রার মতো যাচ্ছে, শুয়ে আছে, হঠাৎ সে শুনে যে কোন একটা বাচ্চার কণ্ঠে আশপাশ থেকে কোন একটা গান গাচ্ছে হুম, এবং মানে সাম সর্ট অফ সং। এবং গানটা প্রথমে তার কাছে তন্ডার মধ্যে শুনতে শুনতে নর্মাল লাগলো, পরের দিকে খুব মানে এটা তার কাছে খুব মানে বিরক্তিকর লাগা শুরু করে, কারণ গানটার শব্দ নাকি এরকম ছিল, ঠিক কানের কাছে চলে আসছে একবার, মনে হচ্ছে মাথায় ঢুকে যাচ্ছে, আরেকবার পিছিয়ে যাচ্ছে শব্দটা। আচ্ছা, এবং এই বারবার এটা হওয়ার কারণে সে একসময় উঠে বসে। আচ্ছা, উঠে বসে সে তাকায় আশেপাশে, দেখে যে
কে গাচ্ছে গানটা। তো দেখে যে বগিতে তার আশেপাশে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, সামনে পিছনে কেউ নেই, অন্ধকারের মধ্যে গানটা শোনা যাচ্ছে আর ট্রেনের শব্দ, ঝিক 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 যে ট্রেনের শব্দটা হচ্ছে। তো সে আরেকটু উঠে বসে, উঠে আশেপাশে তাকায়, কিছুই দেখে না, দেখে পাশের সিটও কেউ নাই, পুরো বগিটা কাকা করছে। তখন সে ভালো মতো খেয়াল করে দেখে তার একটা সিট পিছনে একটা বাচ্চার মতো বসে আছে, একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। তো সে যখন ছায়াটা দেখতে পায়, সে এখান থেকে একবার বলে যায়, কে এটা? তো কোনো শব্দ হচ্ছে না, মানে গানটাই চলতেছে, মানে সে থামতেছে। তো তার খুব রাগ হয়, রাগ হওয়ার পরে সে উঠে দাঁড়ায় আস্তে 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 করে সিটটার কাছে দেয়। তো যে দেখে যে আচ্ছা অন্ধকারে যেটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার মতো বসে আছে, 8-10 বছর বয়স হবে, এবং মানে যতটুকু মানে হালকা আলো আশপাশ থেকে পড়তেছে সেটাতে বোঝা যাচ্ছে যে কাপড় চোপড় খুব জরাজীর্ণ, নোংরা কাপড় আর কি। এবং সে গান চাচ্ছে, তখন সে সামনে যে বলে, গান থামাও, নাহলে তুমি অন্য জায়গায় যাও, কোনায় যাও, এরকম করে বলে। তো দেখে যে বাচ্চাটা কোনো উত্তরই দেয় না তার কথা। তো সে প্রচন্ড রাগ করে সে বাচ্চাটাকে হাত দিয়ে এরকম ধাক্কা দিতে যায়। ধাক্কা যখন দিতে যায়, যখন তার গায়ে হাত দেয়, তখনই সে প্রচন্ড একটা শক খায়। কারণ সে যখন তার গায়ে হাত দিচ্ছে দেখে যে সেকে শরীরের ভেতর থেকে হাতটা পাস হয়ে গেছে, মানে ওখানে আসলে কোনো শরীর নাই। হ্যাঁ, ইটস লাইক এ হোলোগ্রাফিক থিং, বুঝছি। মানে একটা ছায়ার মতো, কিন্তু তার ভেতরে শরীরে টাচ পড়েনি, যেটা আপনি বলেন holographic, holographic। এবং সে তখন প্রচন্ড একটা ধাক্কা খেয়ে যায়। তো ধাক্কা যখন খায়, সে অবাক হয়ে তাকায়, তখন দেখে যে বাচ্চাটা আস্তে করে মুখ তুলে তার দিকে তাকায়। তো তাকায় দেখে সে বাচ্চাটার মুখটার চোখ মুখের জায়গায় কিছু নাই, চোখের জায়গায় মনে হচ্ছে বড় দুটা গর্ত, লাইক আপনার টেবিল টেনিস বলের মতো বড় দুটা গর্ত, এত বড় এরকম গর্ত, আর মুখটা খুব জীর্ণ শীর্ণ, এবং মনে হচ্ছে যে নাই কিছু এখানে। তো এটা দেখে সে মনে করেন যে আর রাখতে পারে না, সে ওইখানে বেহুশ হয়ে যায়, মানে তার আর কিছু মনে নাই। পরের সিন যেটা তার মনে আছে যে সে 16 শহরের স্টেশন মাস্টারের রুমে, এবং তাকে স্টেশন মাস্টার জানায় যে তাকে কিছু মানুষ ওই যখন স্টেশনে পৌঁছাইছে তাকে ওই বগির মেঝেতে শুয়ে থাকতে দেখে নিয়ে আসে টেনে। তো তখন তাকে সে বলে যে কি হয়েছিল, তখন সে বলে যে আমি এরকম এরকম দেখছি। সে তখন নাকি তাকে বলে যে বাচ্চাটা একটা ওখানকার কুলি ছিল আর কি, কুলি বা টোকাই ছিল। তো সে খেলতে খেলতে সামহাও ট্রেনের ছাদে উঠে, এবং ট্রেনের ছাদ থেকে সে পড়ে ওখানে মারা যায়, ট্রেনে কাটা পড়ে আর কি। এবং তারপর থেকে নাকি অনেকেই, মানে একলা কেউ থাকলে ওখানে, 1-2 জন থাকলেই নাকি অনেকে ওই বাচ্চাটাকে দেখতে পায়। তো এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং অনেক চমৎকার লাগলো ঘটনাটি। আমি খুব অধীর হয়ে শুনছিলাম, এবং সত্যি চমৎকার ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হয় যে অনেকক্ষণ রেস্ট থেকে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা ঘটনা বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, এবং আপনারা জানেন যে বাবু ভাই ছাড়া কোন স্পেশাল এপিসোড হবে এটা কখনো কল্পনা করা যায় না, এবং আজকেও সেটা আমরা কল্পনা করতে পারিনি। দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। এন্ড আমরা চলে যাই বাবু ভাই সেকেন্ড ঘটনায়। বাবু ভাই সেকেন্ড ঘটনাটা কার ঘটনাটা হচ্ছে যে ওর নাম হচ্ছে মেহেদি হাসান তমাল। সে মনে হয় মুন্সিগঞ্জের মানুষ, মুন্সিগঞ্জের একটা কাহিনী আমাকে পাঠিয়েছে, এবং এটা অনেক আগে পাঠিয়েছিল রাসেল ভাই। আই কুডন্ট সি ইট। আমি আজকে ঘটনা স্ক্রল ডাউন করতে যে কয়েকটার মধ্যে একটা পেলাম, যেগুলো ভালো লাগতেছিল এর মধ্যে। কারণ এই ঘটনাটা অনেকটা মানে অলৌকিক একটা ব্যাপার। সে যেটা লিখছে যে এটা মুন্সিগঞ্জ জেলার আপনার সিরাজদি খান থানা নামে কি মালানগর গ্রামের ঘটনা, অনেক অনেক প্রত্যন্ত একটা অঞ্চলের। এবং সে বলছে যে ঘটনাটা ওইখানে নাকি বেশ আপনার জনপ্রিয়, মানুষ অনেকেই মনে করেছে এটা অলৌকিক কিনা। এটা হচ্ছে যে ওখানকার যে যার কাহিনী বলছে, সে একদিন রাতের বেলা হঠাৎ স্বপ্ন দেখতেছে যে সে তার বন্ধুদের নিয়ে কোথায় আড্ডা দিত আর কি, আড্ডা দিয়ে হেঁটে চলাফেরা করতো। তো স্বপ্নে দেখতেছে যে তারা ঠিক আড্ডা দিচ্ছে বন্ধুরা, এবং তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, এই সময় একটা হাত ওপর থেকে ঠিক আকাশ থেকে এসে তাকে ছো মারার চেষ্টা করতেছে, যেমন করে কোনো পাখি যেমন ছো মারে, লাইক এভাবে ধরার জন্য। এবং তাকে ছো মারছে 2বার, এবং তাকে যখন ধরতে পারে নাই, তখন হাতটা একটু পরে একটা ছিটে আসছে আকাশের থেকে, একটা হাত ছুটকে আসছে, এসে কোন একদিকে পড়ছে, কাইন্ড অফ লাইক উল্কার মতো। এবং সে স্বপ্নের মধ্যে দেখে যে কোথায় পড়ছে। এটাই তার স্বপ্ন ছিল। এবং তার কয়েকদিন পরে সেই লোকটা কি করছে, আপনার বন্ধুদের নিয়ে ঠিকই আড্ডা দিচ্ছিল, উঠে দেখে হঠাৎ করে তাকে, এটাই কিন্তু রাসেল ভাই ইংলিশে বলে ডেজাভু। অনেক কিছু কিন্তু আমরা মানে হঠাৎ আগে স্বপ্নে দেখি বা একটা আমাদের ভিশনে দেখি,
পরে কিন্তু জিনিসটা আমরা হঠাৎ করে রিয়েলাইজ করি এই জিনিসটাই ঘটছে আমার সাথে। একদম হ্যাঁ, এই ডেজাভু নিয়ে কিন্তু অনেক কথা আছে। এই ঘটনাটা আমার সিলেক্ট করার কারণে হচ্ছে এই ডেজাভুর ব্যাপারটা এখানে আছে। তো ছেলেটা যে আর কি আপনার মানে যেটা দেখেছিল, সে হঠাৎ করে সে দেখে যে মানে তার ডেজাভু হয় যে হঠাৎ করে তার সাথে মিলে যাচ্ছে আজকের ঘটনাটা। বিকালে স্বপ্নে যেরকম দেখেছিল সেইভাবেই সেই কয় বন্ধুগুলোই আছে এবং তারা উঠেছে এবং তারা মানে হেঁটে যাচ্ছে, সবকিছু একই রকম লাগছে স্বপ্নের মতো। এবং এই পর্যায়ে সে হঠাৎ করে তখন তার বন্ধুদেরকে বলে কি যে তোরা চলে যা, আমি একটু একটা কাজ আছে, আমি আলাদা যাব। তার বন্ধুরা তখন চলে যায়, তাকে ছেড়ে কিভাবে তারা একটু অবাক হয়, চলে যায়। অ্যান্ড পরের দিন তার বন্ধুদের সাথে যখন তার দেখা হয়, তখন সে বন্ধুদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা সোনালী রঙের হাত, স্বর্ণের হাত। আচ্ছা এবং যেটা হয়, ও ছেলেরা ছিল স্বর্ণ ব্যবসায়ী, তার ফ্যামিলি কিন্তু স্বর্ণ ব্যবসায়ী ছিল। তো সে একটা স্বর্ণের হাত দেখায়, মানুষের হাতের মধ্যে একটা স্বর্ণের হাত। তো এটা কি, বন্ধুরা জিজ্ঞেস করে এটা কোত্থেকে পেলি? তো বলে, তখন সে ঘটনাটা বলে যে আমি স্বপ্নে দেখছিলাম এরকম, এবং আমি যেদিন তোদের সাথে হাঁটা দিলাম তখন আমি দেখতেছিলাম যে এরকম কিছু একটা মানে সেম জিনিস ঘটছে আমার সাথে। তখনই আমি জিনিসটা অ্যাওয়্যার হয়ে যাই এবং আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম একটা ফিল হয়, আমি তোদেরকে চলে যেতে বলি এবং এই জিনিসটা সেম জিনিসটা আমার সাথে রিপিটেড হয়। এবং আমি স্বপ্নে যেখানে দেখছিলাম যে হাতটা পড়ছে, আমি ঠিক সেখানে চলে যাই, দেখি সেখানে একটা স্বর্ণের হাত আছে। আচ্ছা সো সেটা পাই এবং তারা নাকি এটা পরীক্ষা করে পরে দেখে আসলে হাতটা স্বর্ণের তৈরি, আসলে হাতটা স্বর্ণের তৈরি, পুরোই স্বর্ণের। এবং এটার ব্যাখ্যা কি বাবা ভাই, কি হতে পারে এটা? এইটার ব্যাখ্যা রাসেল ভাই, আমি আগে যেটা শুনতাম অনেকে নাকি এরকম গ্রামে স্বর্ণের জিনিসপত্র পেত, স্বপ্নে দেখাতো মাটির তলে কোথায় মোহর আছে, এই জিনিসগুলো জিনরা করে থাকে। এবং কিছু জিন আছে যারা হচ্ছে আপনার কিপার অফ দিস সোর্ট অফ থিংস, লাইক কিপার অফ দ্য ওয়ার্ল্ড, কিপার অফ দ্য থিংস, তাদের কাছে কিছু সম্পদ থাকে। এখন তারা অনেককে এগুলো দিতে চায় আর কি সামহাউ, এবং তাদের সাথে অনেক কোন সোর্ট অফ লিঙ্ক হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ইনহেরিটেড থেকেও থাকে, হ্যাঁ, সেগুলো থেকে তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে, মানুষকে একটা জিনিস পাইয়ে দেয় আর কি, এরকম। আরেকটা ছোট কাহিনী ছিল রাসেল ভাই, হ্যাঁ সেই কাহিনীটা আমরা শুনবো কিছুক্ষণ পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ওকে, এবং তারপরে আমরা আবারও একটা কাহিনী শুনবো। Booth FM. The night comes alive. অলরাইট, তো আজকে যেহেতু বাবু ভাইকে পেয়েছি এবং আজকে যেহেতু স্পেশাল এপিসোড এবং আজকে যেহেতু বেশ কিছু অন্য রকমের কাহিনী বাবু ভাই শোনাচ্ছেন, সেই আবার বাবু ভাইয়ের কাছে যাবো। তবে তার আগে আপনাকে জানাই যে ওয়েলকাম ব্যাক অ্যান্ড ঈদ মোবারক। আপনারা শুনছেন রেডিও ফুড ক্যারির FM, আমি রাসেল আছির সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আহমেদ বাবু, যিনি আপনাদের অনেক পছন্দের মানুষ। আমার বাবু ভাই মাঝে মাঝে আমার এরকম হয় যে অনেকেই আমাকে ঘটনা পাঠিয়ে তারপরে নিচে লিখে দেন এই ঘটনাটি বলেন বাবু ভাইকে পড়ে শোনাতে। খুব মজা লাগে, সুইট লাগে আমার কাছে এই জিনিসটা। হ্যাঁ, তো আজকে আমারও খুব ভালো লাগছে যে আপনি এরকম কিছু ঘটনা পড়ছেন যে ঘটনাগুলো আপনার কাছে পাঠিয়েছে এবং সেই ঘটনাগুলো আপনি সবাইকে জানাচ্ছেন। তো আমার মনে হয় যে যারা যারা পাঠিয়েছেন ঘটনা এবং বাবু ভাই যাদের ঘটনা পড়ছেন তারা অনেক খুশি হবেন, তারা অনেক লাকি। কারণ অনেকেই এই রিকোয়েস্টটা করেন, সম্ভব হয় না, কিন্তু আপনার ঘটনাটা উনি আজকে পড়ে শোনাচ্ছেন। এন্ড বাবু ভাই তো মানে বাবু ভাই বলার কোনো স্টাইলের কোনো তুলনা হয় না। আমরা চলে যাই ঘটনা। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা পাঠিয়েছিল, এটাও 2016 সালে পাঠানো। আর সামহাও আমি এটা আসলে ওই সময় লুক দেখিনি, কারণ অনেকগুলো এরকম আসে তো আসলে দেখা হয় না সবগুলো। এটা ইভান চৌধুরী নামে একজন পাঠিয়েছিল। সে অ্যাকচুয়ালি ফার্স্টে শুরু করেছিল স্যার আই নিড হেল্প, হ্যাঁ আচ্ছা, এবং তার ফ্যামিলির সাথে কিছু ঘটে যাওয়া কাহিনীর কথা সে বলে যে তার ফ্যামিলিকে 2 বছর ধরে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে আসছে, হ্যাঁ, এবং এই কারণে তাদের পরিবারের মানে অনেক সমস্যা, শারীরিক, আর্থিক এবং নানা রকম প্রবলেম তারা ফেস করছে। যেমন তাদের বাসায় কিছু কিছু প্রবলেম হতো, যেটা যে রাতের বেলা হঠাৎ করে দেখা যেত রাত্রে 12টার দিকে মানুষের কাশি দিয়ে ঘুম ভেঙে যেত, হ্যাঁ, কাশি দিয়ে ঘুম ভেঙে যেত এবং দেখা যায় যে আপনার ফ্যান হঠাৎ করে শুয়ে আছে, হঠাৎ করে দেখা যেত বন্ধ ফ্যান চালু হয়ে গেছে। এই ধরনের প্রবলেম তাদের বাসায় প্রায় এই ধরনের কাহিনী হতো। তারপরে যেটা হয়েছে যে তাদের বাসায় মনে হতো যে কেউ চলাফেরা করতেছে রুমের ভিতরে, এবং তাদের যে গাছটা একজন হুজুর নিয়ে আসছিল, হুজুর বের করছে যে তাদের গাছের মধ্যে অনেক তাবিজ, আপনার বিভিন্ন কিছু লেখা টাইপের আরবি হরফে লেখা তাবিজ
বালিশের মধ্যে লেখা তাবিজ, এই ধরনের অনেক কিছু তারা এরকম পাইছে আর কি। তো এটা পাওয়ার পর যে প্রবলেমটা মূলত তাদের হচ্ছে, যেই কারণে সে হেল্পের কথা বলে আর কি লিখেছিল, সেটা ছিল হচ্ছে তার বাবাকে নাকি ব্যাপকভাবে এরকম ক্ষতি করা হয়েছিল। আচ্ছা। এবং বাবাকে উঠায় ঘুম থেকে, হুম। এবং তার বাবা ঘুম থেকে ওঠার সাথে সাথে নাক ডাকা শব্দ চলে যায়, এবং তার বাবা উঠলে বিছানাতে যেরকম শব্দ হতো ঠিক ওই রুম থেকে বিছানা থেকে ও উঠে বসছে, সেরকম কচমচ শব্দ করে কেউ উঠে বসছে, মানে কাইন্ড অফ লাইক শব্দগুলো ঠিক তার অ্যাজ ইফ যে ওর বাবা ওই রুমের মধ্যে আছে, এরকম একটা শব্দ। এবং এই ধরনের ব্যাপার স্যাপার তাদের সাথে এখনো ঘটে যাচ্ছে, এই কারণে সে লিখেছিল স্যার আই নিড হেল্প। আমি জাস্ট একটাই বলেছিলাম এই নামাজ কালামের কথাটা, এবং আসলে এই জিনিসটা হয়তো কারিনের কারসাজি, মানে আরেকটা জিনের কারসাজি, তার বাবার সাথে যে কারিন ছিল সেই ঘটাচ্ছে, এটাই আমি বলতে পারি আর কি। ওকে, এটাই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। বাবু আমরা কি আজকে আরেকটা ঘটনা শুনবো, যেহেতু আজকে ঈদের দিন? ঈদের দিন আর ঘটনা তাহলে আবার বের করে করতে হবে, আমি 3টা ঘটনাই মানে আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে ফেলি। হ্যাঁ, তো বাবু ভাই, শেষে আপনার যারা শুনছেন তাদেরকে যদি আপনি কিছু বলতে চান, বা আপনার যদি ঈদ সম্পর্কে, ঈদ রিলেটেড কোনো বক্তব্য থাকে তাহলে সেটা ঈদ বলতে পারেন। রিলেটেড হচ্ছে, ঈদ তো আমাদের কাছে খুব মজার দিন, বিশেষ করে ধর্ম বর্ণ সব নির্বিশেষে, কারণ ঈদটা আসলে সবাইকে সবাইকে পালন করার দিন, এবং আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি এখানে অন্য কোনো অবকাশ নেই, একদমই, একদম আনন্দ ছাড়া আর কিছুরই অবকাশ নেই। কিছুরই অবকাশ। তো মানে সবাই খুব আনন্দ করুন, এই দিনটাকে ডাল করবেন না। হ্যাঁ, কারণ আমি যদি একটা কথা বলবো মাঝখানে ইন্টারাপ্ট করে, তারপরে আপনি আবার বলবেন, সেটা হচ্ছে পরিবারকে সময় দিন। এই যে মানে পরিবার এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাসেল ভাই, অন্য কোনো হলিডে কিন্তু আমরা এরকম একটা একটু লম্বা সময় নিয়ে ছুটি পাই না, পাই না, এবং দেশে সবকিছু একসাথে বন্ধ। এটা একটা খুব মজার ব্যাপার। হ্যাঁ, খুবই মজার দোকানপাট এমনকি বন্ধ, খুশি করার জন্য, আনন্দ করার জন্য। এবং ঈদের দিন সন্ধ্যার পরেও যে মানে আমরা যে হেঁটে যে দেখা যাচ্ছে এলাকার টং দোকানের সামনে দাঁড়ালাম, যেটা সাধারণত দাঁড়ানো হয় না, দাঁড়ায় চা খাচ্ছি 3-4 জন বন্ধু পাঞ্জাবি পায়জামা পরে, এটারও কিন্তু আলাদা মজা। আবার খেয়াল করেছেন, আমি প্রথমে মানে মনে হতো কি, আচ্ছা আমরা তো চা খাচ্ছি, টং আলা আছেন ব্যবসায়ী, ওনার হয়তো খারাপ লাগছে কারণ উনি আজকের দিনেও ডিউটি করছে, কিন্তু ওনার ভিতরে একটা আনন্দ কাজ করে, এবং সে শখে করে। দোকানটা খুলেছে আজকে, সবাই আসে, এসে আড্ডা দিবে দোকানের সামনে, আরো একটা আড্ডা দেওয়া হবে, এবং পরিচিত মানুষের সাথে কথাবার্তা হবে, এটা অন্যরকম ব্যাপার। তাকে কিন্তু কেউ বাউন্ড করেনি। আমি খেয়াল করছি রাসেল ভাই, যে টং এর দোকানে ছোট ছেলে চাকরি করতেছে, তো আমি জিজ্ঞেস করছি কি রে তুই বাড়ি যাস না ঈদে? না। আমি কেন ঈদে বাড়ি যাবো কেন, মানে তার কাছে এখানে থাকতেছে এটাই মজা তার। পরে বাড়ি যাবো, ঈদের পরে সে এনজয় করতেছে এই টাইমটা। ঢাকা শহরের যে এই একটা ফান, ঢাকা বা যে কোনো শহরেই হোক, যার যার এলাকায় তো তার মজা। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো নিজের এলাকায় ঈদ করবে, সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, মানে যেখানে হোক। আমি এটা মানে কল্পনা করতে পারি না যে আমার বাসার থেকে দূরে কোথাও আমি ঈদ করছি। সেটাই এটা আসলে কল্পনা করা যায় না। খুবই মজার একটা ব্যাপার, নিজের এলাকায়, একদম নিজের এলাকায় ঈদ করাটা এটাই। এবং পুরনো মানুষদের সাথে দেখা হয়ে যায়, অনেক বন্ধু বান্ধব দেশের বাইরে থেকে চলে আসছে, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা ঈদ হয়। এবং বাবা ঈদ অনেক ভালো যাক, সুস্থ থাকেন, এবং ঈদের পরে ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আবার সময় থাকে তাহলে আবারও চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। ভাই থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই ছিল আমাদের আয়োজন, এবং আশা করছি যে আজকের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আপনাদের অনেক আনন্দ দিতে পেরেছে, এবং আপনারা অনেক আনন্দ পেয়েছেন। সকালে আজকে 1 ঘন্টা পরে আমরা সবাই নামাজ যাবো, নামাজ পড়বো, প্রিয়জনদের সাথে ঈদ পালন করবো, প্রিয়জনদের সালাম করবো, একসাথে আমরা আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। আপনারা দেখেন যে আপনাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে তারা সবাই যেন ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এখন সবাই মিলে চমৎকার ঈদ কাটাই, এবং ঈদের পরে আবারও কথা হবে ভূত এফএমে এই শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। যেতে বলে যে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই ভুলবেন না আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিতে। আজকের মতো এখানেই শেষ করছি।